আমাদের কিছু জমি জমা ছিল, আমার বাবা নিজে করেননি, তিনি তার বাবার কাছ থেকে পেয়েছিলেন। সম্পত্তির সঙ্গে একখানা মেজাজও তাকে পূর্বপুরুষেরা দিয়ে গিয়েছিল। তার তেজ বিশেষ ছিল না, তবে ঝাঁজটা ছিল খুব কড়া রকমের। সময়টা বাবার জন্য যথেষ্ট ভালো ছিল না। শহর বন্দর, অফিস আদালত, কলকারখানায় ব্যক্তির আত্মসত্তা গরিমায় নিজের শোণিত উষ্ণ রাখতে চেষ্টা করতেন। ঈষদুষ্ণ নয়, কিছুদিন রীতিমতো উষ্ণই রাখতে পেরেছিলেন। তার কারণ বাবা পিতৃপুরুষদের কাছ থেকে রক্তের মতো বিত্ত উত্তরাধিকার সূত্রে লাভ করেছিলেন। সেজন্য পূর্বপুরুষের সঞ্চিত বিত্তে আত্মশোণিতের হিমোগ্লোবিনের কণা উজ্জ্বল রাখতে বিশেষ বেগ পেতে হয়নি। কিন্তু হায় রে, কবে কেটে গেছে সে কালিদাসের কাল। আমার বাবা যেভাবে দিনানিপাত করতেন তাতে কিছুতেই একজন সুস্থ মানুষের স্বাভাবিক জীবন বলা যাবে না। তার স্বপ্ন, কল্পনা, চিন্তা, বাসনার বাগানে পিতৃপুরুষের প্রেতাত্মারা দলে দলে হানা দিত। এই প্রেতাত্মাই তাকে জাগরণে নেশাগ্রস্ত করত। তিনি একজন নেশাগ্রস্ত মানুষের মতোই জীবনযাপন করতেন। বলতে ভুলে গেছি, আচারে ব্যবহারে তিনি উগ্র রকমের পরহেজগার মানুষ ছিলেন। তার বিশেষ সংস্কার নিয়ে ঠাট্টা করব, অন্তত তেমন কুসন্তান আমি নই। বাবা ধর্মপরায়ণ মানুষ ছিলেন, শরিয়াতের নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলতেন। চূড়ান্ত দুঃখের দিনেও আল্লাহর উপর ভরসা করে নির্বিকার থাকতে পারতেন। অতি ছোট বয়সে তাকে হাতির দাঁতে খোদাই করা ব্যক্তিত্বের অনুপম স্তম্ভ বলে মনে করতাম। এখন বুদ্ধি বিবেচনা পেকেছে, দুনিয়াদারির যাবতীয় বস্তু বিবেচনা করে ভেতরের ব্যাপার জানার মতো দুঃসাহসী হয়ে উঠেছে চেতনা। জনকের কাঠিন্যমণ্ডিত বয়সী ছবিটি স্মরণে এলেই শরীরের আঁকে বাঁকে ঢেউ খেলে একটা ধ্বনি চেতনার রন্ধ্রে রন্ধ্রে প্রাণময় হয়ে ওঠে। পশু, পবিত্র পশু। হ্যাঁ, তিনি পবিত্র পশুই ছিলেন, আর তার পূর্বপুরুষেরাও ছিলেন যথার্থ পশু। এক সময় মদে মেয়ে মানুষে আমাদের সে তল্লাট উজাগর রেখেছিলেন। তার ক্ষীণ প্রতিধ্বনি অতীত যুগের পরিধি পেরিয়ে আমার কানে বহু দূরাগত বাদ্যের আওয়াজের মতো রণিত হয়নি গুঞ্জন। ক্ষুধার্থ মানুষের কর্কশ আর্ত চিৎকার শুনেছি। অতীতরূপী মিউজিয়ামে সঞ্চিত চিত্রমালার আভা, ধ্বনিপুঞ্জের লাবণী, রক্তের খরতেজ আমাকে স্পর্শই করতে পারেনি। এখন স্পষ্ট বুঝতে পারি এর সবকটি বাবার চিন্তা চেতনার পরতে পরতে অপরূপ কুহক রচনা করেছিল। বাবাকে তাই পবিত্র পশু বলেছি। বাবার এই সময়ের মধ্যেই জগতের আমাদের অংশে নতুন ছাদের পশুদের উদ্ভব হতে শুরু করেছে। কখনো কখনো ভারী বিব্রত লক্ষ্য করতাম তাকে। বার্ধক্য জীর্ণ মুখাবয়বে একটা অসহায় ভঙ্গি বড় করুণভাবে ঝুলে থাকত। তখন বুঝিনি, বয়সে বুদ্ধি ছিল না। এখন উপলব্ধির স্তরে স্তরে জনকের অদৃশ্য অশ্রুপাত জোয়ারের জলের মতো ফুলে ফুলে সারা মন প্রাণ ভিজিয়ে দিয়ে যায়। অনেকবার বাবাকে আমাদের পিশাচের দাঁতের মতো ইতস্তত বিক্ষিপ্ত লাল ইট বের হওয়া দালানের নামাজের বিছানায় বসে হতাশ ভঙ্গিতে রেলের লাইন, ট্রাক বাসের গতায়ত, এক চোখ কানা আবু নসর মুক্তার সাহেবের ধবধবে সাদা নতুন বাড়ির পানে তাকিয়ে থাকতে দেখেছি। চিড়িয়াখানার খাঁচায় আবদ্ধ সিংহ যেমন সম্পূর্ণ অনাত্মীয় দৃষ্টিতে লোহার খাঁচা নিরীক করে, তেমনি দৃষ্টি দিয়ে আমার বাবা আমার কালের পৃথিবীর দিকে তাকাতেন। গাছপালা দেখলে অন্তরীণ সিংহ শিশুর চোখে যেমন গহন বন, নিবিড় অরণ্যানী আর নিষ্ঠুরতার স্বপ্ন নামে, তেমনি আবেশে ঘনিয়ে আসত তার দৃষ্টি যখন তিনি ফার্সি হরফে লেখা তুলট কাগজের সতরা অথবা বংশপুঞ্জির বুকে সস্নেহে আঙ্গুল বোলাতেন। যুগ যুগান্তরের পুরনো কীটদষ্ট পাংশুতে তলট কাগজ, ডান দিক থেকে জের জবর সম্বলিত বাঁকা বাঁকা টানা হাতের লেখা, খয়েরি রঙের হরফগুলো অখণ্ড প্রতাপ, অফুরন্ত মহিমার প্রতীকের মতো তার চোখে অদৃশ্য শিখায় জলজল করত। নামোক্ত এসব মহাপুরুষের স্মৃতিতে
জীবন্ত করে বাবা তাদের সঙ্গে হৃদয়ের ভাব বিনিময় করতেন। ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন একটানা। সে সময় বাবার চারপাশে চেতনে নিশ্চেতনে মিশে একটা নিশ্চল তন্ময় পরিবেশের সৃষ্টি হতো। তন্ময়তা কেটে গেলে তার দুই চোখে একটা অচেনা আলো ফুটে বের হতো। তার অর্থ করলে এরকম দাঁড়াতো, এই দুনিয়াদারি, ঘরবাড়ি, মানুষজন, এসবের কিছুই আমি চিনি না, কিছুই বুঝি না। তার দৃষ্টিতে বন্দি বিহঙ্গের কাতরতা ফুটে থাকত। সামনে যে যুগ থাবা প্রসারিত করে এগিয়ে আসছিল, তার নখরাঘাত তিনি অনুভব করতেন। এই যুগে তিনি যে একজন ফালতুর বেশি নন, তা নিজেই ভালো করে উপলব্ধি করতেন। তার চিন্তা কল্পনা সবই অতীতের মাপে তৈরি, কিছু বর্তমানের সঙ্গে খাপ খায় না। সেজন্য বোধহয় সৃষ্টিকর্তার উপর তার আস্থাটাও নোঙরের মতো অমন স্থির, অনড় ছিল। সহায়হীন মাতাল রাতের অন্ধকার ঘরের বউয়ের গঞ্জনা সইতে না পেরে যেমন সুরিখানায় সান্ত্বনা সন্ধানে যায়, তেমনি চারপাশে পরাক্রান্ত পৃথিবী প্রবল তিরস্কারে বাবাকে তার সৃষ্টিকর্তার কাছে পাঠাত। হয়তো তিনি জানতেন, হয়তো জানতেন না, তার চোখে মুখে কি রকম বিষণ্ণ যন্ত্রণা ফুলে ফুটে থাকত। তার যন্ত্রণার মধ্যে সমস্ত বিশ্বাসী মানুষের যন্ত্রণা আমি প্রত্যক্ষ করেছি। যেহেতু আমি বাবাকে পবিত্র পশু বলেছি, সেজন্য কেউ যেন আমাকে পিতৃপুরুষের প্রতি শ্রদ্ধাহীন মনে না করেন। পশুদেরও তো রক্তধারা, বংশ পরম্পরা সামনের দিকে ধাবিত হয়। আমি নিজে যে মমতাহীন নই, তার প্রকোষ্ঠ প্রমাণ নিজের মুখে সে কাহিনী চূড়ান্ত বিশ্বস্ততা সহকারে আপনাদের কাছে বলে যাচ্ছি। পুরনো মডেলের গাড়ি যেমন শহরের নতুন রাস্তা ঠিক মতো চলতে পারে না, ঝঞ্ঝাট লাগায়, দুর্ঘটনা বাধায়, ধোঁয়া ছড়ায়, তেমনি আমার বাবা আমার পৃথিবীতে বসবাসের যোগ্যতা হারিয়ে ফেলেছিলেন। তিনি কেবল দুর্ঘটনার জন্ম দিয়ে যাচ্ছিলেন। সৃষ্টির বোটা ধরে নাড়া দিয়ে একটা লণ্ডভণ্ড কাণ্ড বাঁধাবার মতো শক্তি কিংবা শিক্ষা কোনোটাই তার ছিল না। তিনি আঘাত করতে গিয়ে আহতই হচ্ছিলেন। সামান্য কিছু জমিজিরের তিনি তার বাবার কাছ থেকে পেয়েছিলেন, তাই নিয়ে খোঁচাখুচি করে বিক্রম প্রকাশ করতেন। তাই করে রক্তের হিংস্রতার দংশন কিছুটা লাঘব করতেন। আমাদের মানুষজন বিশেষ ছিল না। খুন জখম বাঁধিয়ে একটা রক্তারক্তি কাণ্ড ঘটানো তাও সাধ্যের বাইরে ছিল। বাবা মামলা মোকদ্দমা করেই মনের ঝাল মেটাতেন। তখন দুনিয়ার আমাদের অংশ আবু নসর মুক্তার সাহেবের দখলে চলে যেতে বসেছে। পূর্বপুরুষের একটা তালুকে 3.5 আনা অংশের মালিক ছিলেন আমার বাবা। সেই গর্বে তিনি সর্বক্ষণ স্ফীত হয়ে থাকতেন। কেউ টু শব্দটি করলে সহ্য করতে পারতেন না। গ্রামের মানুষ এরকম একটা ফুটো তালুকদারের করতালি মেনে নেবে, তারা তেমন বোকা ছিল না। সুতরাং তারা শব্দ করত, হল্লা করত, গান করত এবং চিৎকার করত। গ্রামবাসীর সম্মিলিত জীবনধারা থেকে খসে পড়া শব্দমালা আমার জনকের গায়ে বিছুটির জ্বালা ধরিয়ে দিত। সেই জ্বালা মেটাতে যখন তখন তিনি আদালতে ছুটতেন। বেছে বেছে ফৌজদারি মামলা রুজু করতেন। 1 ধারা 2 ধারা থেকে আরম্ভ করে ক্রিমিনাল 787 ধারা পর্যন্ত গরিব প্রতিবেশীর নামে ঠুকে দিতেন। এই ব্যাপারে আবু নসর মুক্তার সাহেব ছিলেন বাবার ডান বাম 2 হাত এবং সেই সঙ্গে সলা পরামর্শ, বুদ্ধি বিবেচনায় একখানি নির্ভরযোগ্য আড়ত। এক একটি মোকদ্দমার দিন এলে আমাদের বাড়িতে উৎসবের ধুম লেগে যেত। মুরগির পোলাও হতো, খাসি জবাই হতো। সাবেককালের বড় বড় চীনামাটির বাটিতে ঝোলে ঝোলে রাধা রুই কাতলার মস্তক হা করে তাকিয়ে থাকত। সাক্ষীরা লুঙ্গির গিট খুলে দিয়ে চিবিয়ে চুষে খেত। বাটা ভরা পান থেকে কিছু মুখে পড়ত এবং কিছু লুঙ্গির গিটে গুজত। তারপর 7.5 টাকা নগদে গুনে ভোর 8:30 ট্রেনে আল্লাহর নামে হলফ করে মিথ্যা সাক্ষ্য দিতে আদালতে ছুটত। মোকদ্দমা কোর্টে ওঠার আগে বাবা সাক্ষী সাবুত সহ আব্দুল ফাত্তাহ লেনে মুক্তার সাহেবের বাসায় এসে হাজির হতেন। মুক্তার সাহেব সাক্ষীদের মিথ্যা কথার প্যাচগুলো একটু একটু কষে দিতেন। আমাদের বাড়িতে 5-7 জন মোল্লা সারাক্ষণ মুখে ফেনা ছুটিয়ে কোরআন পাঠ করত। মা সারাদিন রোজা রেখে
আসমানের আল্লাহর মন জোগাতে চেষ্টা করত। মোকদ্দমার দিন এলে ভারী খুশি হয়ে উঠতাম। আমরা সবকটি ভাই বোন। মানুষজনের নিষ্প্রাণ স্তব্ধতায় ক্ষণস্থায়ী হলেও একটা চাঞ্চল্য জেগে উঠত, তা আমাদের বুকের ভিতরে আনন্দের ঘূর্ণিস্রোত বয়ে দিত। মোকদ্দমার দিন যাতে ঘন ঘন আসে সেজন্য শিশু মনের সবটুকু আবেগ ঢেলে খোদার কাছে আবেদন পাঠাতাম। তাড়াতাড়ি মোকদ্দমার দিন এলে বাবা ভীষণ নেতিয়ে পড়তেন। তিনি অনেক সময় নামাজের বিছানায় ঘুমিয়ে যেতেন। মুখের রেখাগুলো আরো গভীর দেখাত। এ সময় মাকে বড় কাতর দেখতাম। সেবার একটা ব্যাপার ঘটে গেল। বাবা তার প্রতিভার জোরে একটা আধা খুনের মামলায় জড়িয়ে গিয়েছিলেন। বাস্তবে কিন্তু মানুষটিকে খুন করার সঙ্গে তার কোনো যোগ ছিল না। তবে তিনি দীর্ঘদিন থেকে প্রকাশ্যে বলে বেড়াচ্ছিলেন ওই হারামজাদা পাজিটাকে বাগে পেলে খুন না করে ছাড়বেন না। বলা বাহুল্য, কারো সঙ্গে ঝগড়া হলে তিনি খুন করার সংকল্প সারম্ভে ঘোষণা করতে পারলে খুব প্রীত হতেন। শেষ পর্যন্ত সেই ঘোষিত মানুষটাই মঙ্গলবার হাট থেকে ফেরার পথে ভয়ঙ্করভাবে জখম হল। গায়ের লোকদের কেউ বাবার নামে অপবাদ দিল, আবার কেউ তার প্রথম পক্ষের বড় ছেলেকে দুষল। ওই ছেলেটার সঙ্গে তার তৃতীয় পক্ষের স্ত্রীর একটা বিশ্রী ব্যাপার নিয়ে বেশ ঘাটাঘাটি হচ্ছিল। সে যাক, লোকটা কিন্তু বাবাকে 1 নম্বর আসামি করে মামলা লটকে দিল। সে ছিল গায়ের খুব জবরদস্ত মানুষ। তার বিরুদ্ধে আমাদের পক্ষে কেউ সাক্ষ্য দেবে তা ছিল কল্পনার অতীত। মোক্তার সাহেব বাবাকে একজন প্রখ্যাত মিথ্যে বিশারদ সাক্ষী জুটিয়ে দিয়েছিলেন। শুধু ওই মহাপুরুষের সাক্ষ্য দেওয়ার গুণে কত খুনের আসামি বেকসুর খালাস হয়েছে, কত তালুকদারি জমিদারি লাটে গেছে, কত সম্পন্নের গেরস্তের বাস্তুতে ঘুঘু চড়েছে, সেগুলো রং চড়িয়ে বর্ণনা করেছিলেন। বাবা এই ফলাও বর্ণনা শুনে খুবই আশ্বস্ত হয়েছিলেন। সঙ্গে সঙ্গে সাক্ষীকে দেবার জন্য মোক্তার সাহেবের হাতে নগদ 100 টাকা প্রদান করেছিলেন। সেও নিতান্ত কাচুমাচু হয়ে। তার ভাবখানা এরকম ছিল যে এই মহান মিথ্যের শিল্পীর প্রকৃত সমাদর করার ক্ষমতা আপাতত তার নেই। সেই সময় আমাদের সংসারে টাকা পয়সার খুবই টানাটানি। জমি বন্ধক রেখেও কোথাও টাকা সংগ্রহ করার উপায় ছিল না, কারণ বন্ধকীযোগ্য জমিগুলো বহু আগেই মহাজনের দখলে গিয়েছিল। অবশেষে একদিন আমরা মিথ্যে বলার বীর পুরুষটিকে দেখতে পেলাম। কালো কুচকুচে বেটে চেহারার গুছি দাড়িওয়ালা আস্তে আস্তে কথা বলা মানুষটিকে ভীতি মিশ্রিত কৌতূহল সহকারে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি। যতক্ষণ এই রহস্যময় মানুষটি আমাদের বাড়িতে ছিল, আমি একবারও অন্যদিকে দৃষ্টি ফেরাইনি। ভাবে ভঙ্গিতে আমাদের মনে হয়েছিল মস্ত বড় একজন বীর পুরুষ বাক্যের মন্ত্রশক্তিতে পৃথিবীর যাবতীয় নয়কে হয় এবং হয়কে নয় করার ক্ষমতা তিনি রাখেন বটে। আদালতে হাকিমের সামনে হাজির হওয়ার পরেই লোকটা তার আসল প্রতিভার পরিচয় দিল। প্রতিপক্ষের কাছ থেকে আরো কিছু বাড়তি টাকা কোমরের খুঁতিতে গুজে আদালত গৃহে শপথ করে বলল যে সে নিজের কানে বাবাকে বলতে শুনেছে যে আহাদ আলীকে খুন না করে তিনি ছাড়বেন না, এবং আহাদ আলী যে আল্লাহর অপরিসীম অনুগ্রহে প্রাণে বাঁচতে পেরেছে সেজন্য হাকিমের সামনেই আল্লাহকে ধন্যবাদ জানাল। এমন পাকা সাক্ষীর কথা অবিশ্বাস কোন হাকিম করতে পারে? মামলায় আমাদের হার হল। বাবা একটুর জন্য জেল থেকে বাঁচলেন। লোকজনকে বলা বলি করতে শুনলাম, মাথার শুভ্র কেশের দিকে তাকিয়ে আদালতের হাকিম বাবার উপর করুণা করেছেন। আমাদের নগদ 2500 টাকা জরিমানা দিতে হলো। সারা বছরের খোরাকির জন্য আমাদের যে জমিগুলোর উপর নির্ভর করতে হতো তার একাংশ জলের দামে বেচে আদালতের প্রাপ্য শোধ করতে হলো। সময় বয়ে যাচ্ছিল, এডি ফাঁকে ফাঁকে বোনেরা শেয়ানা হয়ে উঠল। বিয়ে হয়ে গেল সকলের ঝটঝট করে। এই ব্যাপারে বাবার ধর্মপ্রীতি খুবই সাহায্য করল। তিনি মনে করতেন যুবতী মেয়ে ঘরে পুষে রাখাটা মস্ত গুনাহের কাজ। তাই বোনেরা একটু শেয়ানা হতে না হতেই হাতের কাছে যাকে পেলেন কোনো রকমে বাজ বিচার না করে ধরে ধরে গুছিয়ে দিলেন। বাকি রয়ে গেলাম আমি। সবে বিএ ক্লাসে ভর্তি হয়েছি। আমার পড়াশোনা সংক্রান্ত কোনো ব্যাপারে বাবাকে কোনোদিন উচ্চবাচ্য করতে শুনিনি। তিনি কিন্তু মনে মনে এই স্কুল কলেজে
পড়াশোনার কাজটাকে পছন্দ করতেন না, তবে মুখ ফুটে কোনোদিনও প্রতিবাদ করেননি। কতক বিষয়ে তিনি আমার মায়ের উপরে জবরদস্তি করতে সাহস পেতেন না। আমার পড়াশোনা তার একটি। আমার মায়ের অত ঠাট থমক ছিল না। মা সাদাসিধে গেরস্তের ঘরের মেয়ে, কোনোদিন তাকে কারো বিরুদ্ধে নালিশ করতে শুনিনি। অপ্রাপণীয় বস্তুর প্রতি লোভ কিংবা আগ্রহ মা জীবনে দেখাননি। মায়ের উৎসাহ, আগ্রহ এবং চোখের জলই আমার তাবৎ কর্মপ্রেরণার উৎস। আমার বাবাও যে একসময় প্রকৃত পশু হতে চেষ্টা করেছিলেন তার প্রমাণ আমার এই মা। বাবা যৌবনকালে এক গেরস্ত ঘরের মেয়েকে রূপ দেখে জোর করে বের করে নিয়ে এসেছিলেন। মোল্লা মৌলবি ডেকে যে বিয়ে পড়ানোর একটা ব্যাপার আছে তাও প্রথমে করেননি, পরে চাপে পড়ে কিছু কিছু সামাজিকতা পালন করতে হয়েছিল। বাবাকে বাঁকা লাঠি হাতে মসজিদ থেকে বেরোতে দেখলে পাড়ার বর্ষীয়সী নারীরা স্মৃতির ভাণ্ড নাড়া দিয়ে সেসব কথা যখন বলা বলি করত, লজ্জা শরমে আমার দোকান লাল হয়ে যেত। ২৫০০ টাকা জরিমানা দিয়ে বাবার মাথা ভয়ঙ্কর বিগড়ে গিয়েছিল। গ্রামে আমাদের খুবই অখ্যাতি রটেছিল। বাবা ১০ জনের সামনে মুখ দেখাতে পারছিলেন না। হাটে বাজারে যাওয়া আসা করাও তার পক্ষে একরকম অসম্ভব হয়ে পড়েছিল। তিনি আমাদের দহলিজে বসে দিনরাত চাপার আগে ফুলতে লাগলেন। অপমানে হতাশায় অন্ধ হয়ে এককালীন হিতৌষী সুরিদবাবু নসর মুক্তার সাহেবের সঙ্গে এক ধারা দুধারা থেকে শুরু করে আইনের সর্বোচ্চ ধারায় মামলা জুড়ে দিলেন। আবুর নসর মুক্তার সাহেব এবং তার সাঙ্গপাঙ্গরা যে জটিল প্যাচ করে দুনিয়ার আমাদের অংশ নিজেদের অধিকারে নিয়ে এসেছিল, সে একই সূক্ষ্ম প্যাচ অতীতজীবী উদ্ভ্রান্ত বাসনার অসহায় শিকার আমার বাবার উপর ঠান্ডা মাথায় অথচ পরম নিষ্ঠুরতার সঙ্গে প্রয়োগ করে রক্তের গাজলা বের করে দিচ্ছিলেন। মামলায় আমাদের হার হচ্ছিল। বাবা যতই হারছিলেন ততই ক্ষিপ্ত হয়ে উঠছিলেন। একসময় অবশ্য তার বুঝতে বাকি রইল না, কানা মুক্তার তাকে সম্পূর্ণ ধরাশায়ী না করে ছাড়বেন না। সেই সময় যুক্তফ্রন্ট সরকার পূর্ব পাকিস্তানের ক্ষমতায় আসে। তারা জমিদারি প্রথা উঠিয়ে দিলে এবং জমিদারির পেছন পেছন তালুকদারি প্রথা আপনা থেকে উঠে গেল। বাবা খবরটা কাগজে পড়ে প্রথম ২-৩ দিন যে ভিখিরির ছেলেরা ক্ষমতা হাতে পেয়ে পুরনো মানি লোকদের বেইজ্জত করতে লেগেছে, তাদের উদ্দেশ্যে সুশ্রাব্য নয় এমন শব্দরাজি একটানা বর্ষণ করে গেলেন। তারপরে একেবারে অন্য মানুষ বনে গেলেন। বসলে উঠবার কথা ভুলে যেতেন। ভাতের থালা নিয়ে ঠায় বসে থাকতেন। গ্রাস মুখে তুলতে গিয়ে কি ভেবে শিউরে উঠতেন। হাতের গ্রাস মাটিতে পড়ে যেত। অথচ কিছুদিন আগেও তিনি মুক্তার সাহেবের সঙ্গে কি প্রচণ্ড বিক্রমে লড়েছিলেন। তার প্রাণশক্তি কি করে এমন থিতি এলো বুঝতে পারলাম না। তালুকদারি গেছে, আমাদের কাছে সুসংবাদ বই এমন কিছুই নয়, কিন্তু বাবার বুকে আঘাতটা বজ্রশীলের মতো বাজল। একটা শরিকি তালুকের ৩.৫ আনা অংশের মালিক ছিলেন আমার বাবা। বছরে ১০৩ টাকা ১২ আনার ৭ পাই খাজনা আমাদের পাওনার কথা, কিন্তু আমার বয়সকালে কোনোদিন টাকাটা বিনা ঝঞ্ঝাটে পেয়েছি একটুও মনে পড়ে না। বরঞ্চ কোনো কোনো বছর আদালতে তার ১০ গুণ ব্যয় করতে হয়েছে। বাবার একটা প্রাণপ্রিয় স্বভাব। যাদের কাছে তিনি খাজনা পেতেন তাদের উঠতে বসতে ছোট লোক ছাড়া ডাকতেন না, আর সেই ছোট লোকরাই লেখাপড়া বিত্ত বৈভরে আমাদের চাইতে অনেক বেশি সম্পন্ন ছিল। নতুন কোনো মানুষের সঙ্গে পরিচয় হলেই হাতের বাঁকা লাঠিটা প্রসারিত করে গোটা গ্রামখানি দেখিয়ে বলতেন, এই যে দেখছেন চারপাশের বাড়িঘর, এরা সবাই আমাদের ৭ পুরুষের প্রজা। ৭ পুরুষের প্রজারাও তাই আদালতে তালুকদার সাহেবকে না তুলে খাজনাটা কখনো হাতে হাতে পরিশোধ করত না। বাবাকে আদালতে নালিশ করতে হতো, ওরা পাল্টা জবাব দিত। এভাবে উকিল, মুক্তার, সাক্ষী, সাবুত, পেশকার, পেয়াদার পেছনে নির্ঘাত ১০০০ খানেক টাকা বেরিয়ে যেত। সেই তালুকদারি জায়গাতেও একটু ব্যথা পেলেও মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাক, মামলা মোকদ্দমা হ্যাঙ্গাম হুজুত পোহাতে আর হবে না। বাবার শরীর দিনে দিনে ভয়ঙ্কর রকম দুর্বল হয়ে আসছিল। তিনি ক্লোরোফর্ম করা রোগীর মতো অসাড় হয়ে পড়ে থাকতেন। যখন তখন সে তুলট কাগজের বংশপুঞ্জিটা খুলে বসতেন।
খয়েরি হয়ে আসা হরফগুলোর দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকতেন। বিড়বিড় করতেন, বংশপুঞ্জিটি আমাদের পরিবারের উত্তরণ ধারার রেখাচিত্র। কালের জল আমাদের মেদ মাংস পচিয়ে ফেলেছে, একথা সত্যি। তবু কিন্তু অস্থির আড়ালে মজ্জার সঙ্গে শয়ন একরকমের হীরকের মতো কঠিন অথচ জ্যোতিষ্মান অহংকার আমরা লালন করতাম। যতই দরিদ্র হই, সেই শিলা দৃঢ় অহংকার ভাই বোনকেও ভুলতে পারিনি। এই বাঙাল মুলুকে আমাদের স্থিতি হয়েছিল সেই কবে মুঘল আমলে। মুঘল আমল, নবাবী আমল, ইংরেজ আমল, কত কাল এলো গেল, কত রাজ্য, কত রাজা এসেছে গিয়েছে, কত যুদ্ধ বিগ্রহ, ধ্বংস, সৃষ্টি, বিপ্লব, উপবিপ্লব, সবকিছুর আঘাত সহ্য করেও সগৌরবে মাথা তুলে দাঁড়িয়েছিল আমাদের পরিবার। কোনো অকস্মাৎ বিপদ আপদেই আমাদের পরিবারকে স্পর্শ করতে পারেনি। অখণ্ড প্রতাপ খণ্ড খণ্ড হয়ে পড়েছে। বিশাল জমিদারি কোথায় বিলীন হয়েছে, তারপরও এক পুরুষের পর এক পুরুষ এসেছে, হৃদয় লালিত অহংকারে ভরিয়ে দিয়ে গেছে উত্তর পুরুষের বুক। বংশপুঞ্জিতে আমাদের আশ্চর্য সব নাম পাঠ করে আর ততোধিক আশ্চর্য কীর্তি কাহিনী শ্রবণ করে আমি নিজেও তো কতবার রোমাঞ্চিত হয়ে উঠেছি। এই সম্মোহনের মধুর স্বাদ কি করে কাটাই। বাবার অবস্থা ভয়াবহ। এই তালুকদার শব্দটার ব্যঞ্জনায় তিনি সর্বক্ষণ মোহিত হয়ে থাকতেন। ভুলে যেতে পারতেন চারপাশের বাস্তবের রূঢ় পরিবেশ। এই 5টি অক্ষরে উচ্চারিত বিশেষ ধ্বনিটির মাধ্যমে তিনি পূর্বপুরুষের নৈকট্য অনুভব করতেন। সেই তালুকদার নামটাই আইনের খড়গে কাটা পড়ে গেল। তিনি অনুভব করলেন বংশপুঞ্জিতে তার নাম থাকার আর কোনো সার্থকতা নেই। চোখ কান খুঁচিয়ে উপলব্ধি করলেন ঘুমের ভেতর স্বপ্নের যোগানদার জাগরণের নেশাগ্রস্ত করার মহাজনদের হাত থেকে তিনি একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। বৈরী বিশ্বে দাঁড়িয়ে অস্তিত্বের অর্থহীনতা, গভীর মর্মবেদনা প্রথমবারের মতো অনুভব করলেন। অচেতন রোগী সংজ্ঞা ফিরে পাওয়ার পর একটা হাত কিংবা পা কাটার দেখে যেরকম রিক্ততা অনুভব করে, তেমনি এক ধরনের রিক্ততার ভেতর ডুবে গেলেন বাবা। তাকে বাতে ধরে জখম করে দিয়ে গেল। তিনি উত্থান শক্তি হারালেন। আমার বিয়ে পরীক্ষা সবে শেষ হয়েছে, এমন সময়ে চূড়ান্ত দুঃসংবাদ শুনলাম। বাবা হাইকোর্টের মামলায় গরুহারা হেরেছেন। আবু নসর মুক্তার সাহেব মামলার খরচসহ ডিগ্রি পেয়েছেন। যেহেতু আমাদের ঋণ পরিশোধ করার মতো টাকা নেই, তাই মুক্তা সাহেব আদালতে জীর্ণ বাড়ি, হাজা পুকুর, জমা দিঘি সব নিজের নামে নিলাম করিয়ে নিয়েছেন। খবর শুনে মাথা ঝিমঝিম করতে লাগলো। পাগলের মতো ছুটে বাড়ি এলাম। গায়ের মানুষ নানা রকমের গুজব ছড়াচ্ছিল। কেউ বলছিল পুলিশ এনে আমাদের বাড়ি থেকে বের করে দেওয়া হবে, কেউ বলছিল আমাদের জীর্ণ বাড়ি ভেঙে বেগুন চাষ করে মুক্তা সাহেব গায়ের ঝাল মেটাবেন। আমি কি করব? অসুস্থ জনক, বৃদ্ধা জননী এবং ছোট বোনটার হাত ধরে কোথায় গিয়ে দাঁড়াব? চিন্তা ভাবনা করার শক্তি বিলকুল হারিয়ে ফেলেছিলাম। প্রতিবেশীদের কেউ কেউ সমবেদনার কথা বলতে আসতো। ঠিক তখনই আমার চোখ ফেটে জর্জর করে জল বেরিয়ে আসতে চাইত। এই অকুলে কুল পেয়ে গেলাম। পথ বাতলে দিলেন স্বয়ং আবু নসর মুক্তার সাহেব। বাবার এই সাংঘাতিক অসুখের সময় তিনি এক সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে এলেন। আগের দিন এলে যেমন করতেন তেমনি অত্যন্ত প্রসন্ন ভঙ্গিতে কথাবার্তা কইলেন। আগে কেন তাকে খবর দেওয়া হয়নি সেজন্য মৃদুস্বরে আমাকে বকলেন। বাবার কপালে হাত দিয়ে তাপ পরীক্ষা করলেন। চুকচুক করে আফসোস করলেন। কথাবার্তার ভঙ্গিটি এরকম যেন কোনোদিন যেন আমাদের সঙ্গে টু শব্দটি হয়নি। মনে হলো মার সঙ্গে তিনি আগের চাইতে সমীহ করে কথাবার্তা বললেন। তার আগমন আমাদের বাড়িতে এতই অভাবিত যে আমরা পান তামাকটা দেওয়ার কথাও ভুলে গেছি। এরই মধ্যে অর্থ, স্বার্থ, বুদ্ধি, পরামর্শের জোরে মুক্তা সাহেব একজন দেশের কেউকাটা হয়ে উঠেছিলেন। তিনি যে এমনভাবে আমাদের বাড়িতে আসতে পারেন স্বপ্নেও ভাবতে পারেনি। অনেকক্ষণ বসে নানা সুখ দুঃখের কথা কইলেন। যাওয়ার সময় মাকে উঠোনে ডেকে নিলেন। নারকেল গাছের হেলানো ছায়াটির নিচে দাঁড়িয়ে অনেকক্ষণ চুপি চুপি কী সব কথাবার্তা কইলেন। তারপর গমিত হলেন। সন্ধ্যাটা গাঢ় হয়ে এসেছে। আমাদের জীর্ণ বাড়িতে ঝিঝির চিৎকার
ঘনায়মান অন্ধকারকে আরো ভুতুড়ে করে তুলেছে। মা ঘরে এসে অনেকক্ষণ চুপচাপ বসে থাকল। মোক্তার সাহেব তাকে ডেকে নিয়ে চুপি চুপি কি বলে গেলেন আমি জানতে চাইলাম। মা তেমনই চুপ করে রইল। ফের জিজ্ঞেস করলাম, কি বলে গেল? মা দুবার ঢোক গিলল, একবার আমার দিকে, একবার রুগ্ন বাবার দিকে বড় করুণভাবে তাকালো। বুঝতে অসুবিধা হলো না, কথাটা বলতে মার কেমন জানি কষ্ট হচ্ছে। যা হোক, কাঁথাটা বাবার গায়ের উপর ভালো করে টেনে দিয়ে আস্তে আস্তে মা বলল, আমাদের বাড়ি ছেড়ে কোথাও যেতে হবে না। পুকুর দিঘি সব আগের মতো আমাদের দখলে থাকবে। মোক্তার সাহেব নিজ ব্যয়েই বাড়ি ঘরের সংস্কার করিয়ে দেবেন। বাবাকে শহরে রেখে বিলেত ফেরত ডাক্তার দিয়ে চিকিৎসা করাবেন। এটুকু বলে একটু থেমে মা বাবার মুখমণ্ডলে আরেকবার ভালো করে দেখে নিল। আসল কথাটা বলবে কি না এখনো দ্বিধা করছিল। কাঁথাটা বাবা শীর্ণ হাতে মুখ থেকে সরিয়ে ক্ষীণ কিন্তু তীক্ষ্ণ কণ্ঠে বলল, তারপর? তারপর কি বলল? এবার মা বলে ফেলল, বিনিময়ে আমাকে শুধু তার বোবা মেয়েটিকে বিয়ে করতে হবে। বাবা একটি মাত্র ধ্বনি উচ্চারণ করলেন। কি? কেরোসিনের বাতিতে ওই স্বল্পালোকিত ঘরে ওই ছোট্ট ধ্বনিটি অনেকক্ষণ পর্যন্ত যেন জ্বলতে থাকল। মা আর আমি পাশাপাশি বসে। বাবার মুখ দিয়ে সেই ছুচাল ধ্বনিটি আবার তীরের মতো বেরিয়ে এলো। কি? তিনি একটা দীর্ঘশ্বাস ত্যাগ করে পাশ ফিরে ঘুমালেন। তার বুকের ভেতরে ফোসকা পড়ছে আর ভাঙছে। মা কোনো বিষয়ে কোনোদিন মতামত দেয়নি। বাবা নিঃসার। সব জেনে সব বুঝেও হ্যাঁ বললাম আমি। কেন রাজি হয়ে গেলাম বলতে পারবো না। লোভের বশীভূত করার নিজস্ব একটা ক্ষমতা আছে। অতঃপর শ্রাবণ মাসের এক গুমোর দিনে আবু নসর মুক্তার সাহেবের বোবা মেয়েটির সঙ্গে আমার বিয়ে হয়ে গেল। বাবার অবস্থা দিনে দিনে খারাপ হয়ে আসছিল। মা কেমন ঝিম মেরে গেল। মুক্তা সাহেব কথা মতো বাবাকে হাসপাতালে রাখলেন। বড় ডাক্তার দেখালেন। ডাক্তার দেখলেন এবং ঘাড় ফেরালেন। তিনি হাসপাতালেতেই মারা গেলেন। বাবার পেছনে পেছনে গেলেন মা। আবু নসর মুক্তার সাহেব আমাকে শুধু মেয়ে দিলেন না, হতাশা লাঞ্ছিত পূর্বপুরুষের জীর্ণ অট্টালিকা থেকে টেনে আলো ঝলমল করা শহরে এনে বসালেন। রাজধানী শহরে আমার চাকরি হলো। চাকরির সঙ্গে সঙ্গে আস্ত একখানা বাড়িও শ্বশুর সাহেব মুক্তারি বুদ্ধি খরচ করে জুটিয়ে দিলেন। আগে থাকতো এক নিরীহ ব্রাহ্মণ, যে প্যাচে শ্বশুর সাহেব তার বেয়াইকে অন্তত 10 বছর আগে স্বর্গে পাঠিয়েছিলেন, একই প্যাচে নিরীহ ব্রাহ্মণকে গ্রাম এবং শহরের সমস্ত মূল থেকে উপরে তুলে সীমান্তের ওধারে ছুড়ে দিয়েছিলেন। মুক্তা সাহেবকে এখন থেকে শ্বশুরই বলবো। শুরু থেকে কেন সম্মানসূচক বাক্য ব্যবহার করে আসছি আশা করি এখন তা বুঝতে পারছেন। দেশে তড়িৎ গতিতে সময় পাল্টাচ্ছিল। পৃথিবীর গভীর গভীরতর অসুখের খবর সংবাদপত্রের পাতায় কাল ফুলের মতো ফুটে থাকে। দেশে আইয়ুব খান সাহেব সৈন্য সামন্ত নিয়ে ঘেরে বসেছেন। সংবাদপত্রের ব্যানারে খান সাহেবের একজোড়া গোঁফ হুঙ্কার দিয়ে জেগে থাকে। দেখতে না দেখতেই দেশের জীবন প্রবাহের মধ্যে খান সাহেবের অপ্রতিহত প্রভাব প্রবল সামুদ্রিক তিমির মতো ছুটাছুটি করছিল। সেই সুযোগে আমার শ্বশুরের মতো মানুষেরা অন্ধকার থেকে সূর্যলোক ফাঁকি দিয়ে শহরের ফ্ল্যাশ ক্যামেরার সামনে উঠে আসতে লাগলেন। আগেই তিনি মুক্তারি ছেড়ে দিয়েছিলেন। মরা গরুর খালের নাহার, আদালতের ময়লা বেঢপ সামলা গা থেকে আমাদের পুরনো বালকের মতো ঝরে পড়েছে সে কবে। এখন তিনি আদ্যের গিলে করা ফিনফিনে পাঞ্জাবি পরেন, সোনার বোতাম ঝিলিক দেয়, হাতে হীরার আংটি ঝকমক করে। তিনি আইয়ুব রাজত্বের শক্ত একটা খুঁটি না হলেও ঠেকনা জাতীয় কিছু একটা তো বটেই। বসনে ভূষণে অনেক সম্ভ্রান্ত হয়ে উঠলেন। একটা ব্যক্তিত্ব না জানি কোথা থেকে উড়ে এসে শরীরে আশ্রয় করেছে। একটু বয়স হলে যেমন মেয়েদের স্তনের বাঁকা রেখা আভাসিত হয়, তেমনি টাকা পয়সা এবং দাপট হলেই শেয়ালের মতো চেহারাও সিংহের আকৃতি জাগি জাগি করে। আমার শ্বশুরের চারদিকে জয় জয়কার। শালা সম্বন্ধীরা ব্যবসায় রীতিমতো লাল হয়ে যেতে থাকলো। লোকে বলা বলি করতে থাকলো,
আমার শ্বশুর ভাগ্যবান, নিজেকেও আমি কম ভাগ্যবান মনে করতাম না। এমন একজন লোকের মেয়ে বিয়ে করেছি, সে কি চারটিখানি কথা? নাইবা রইল একখানা হাত কিংবা পা। শ্বশুরের সৌভাগ্যের ছিটে ফোটা আমিও পেতে থাকলাম। ব্রাহ্মণের ভাঙা বাড়িটা নতুন করে বানিয়েছি। ঝোপে ঝাপে একটা কম্পাউন্ডে একটা কুয়োর মতো ছিল, চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধিয়ে দিয়েছি। পুরনো ঘাট ঝালাই করেছি। আমাকে লোকে যাই বলুক, শ্বশুরের প্রতি আমার কৃতজ্ঞতার অন্ত নেই। তিনি আমার প্রকৃতি ধরতে পেরেছিলেন, তাই আমার জন্য যা যা করেছিলেন এমনভাবে করেছিলেন যেন প্রবৃত্তি এবং প্রকৃতির সঙ্গে একেবারে খাপ খেয়ে যায়। কোনো কোনো গাছ আছে কড়া আলোতে বাঁচে না, কোনো কোনো মানুষ ভিড় এবং ঠেলাঠেলি সইতে পারে না। সেদিকে লক্ষ্য রেখে শ্বশুর সাহেব আমার চাকরি ঠিক করেছেন, বাসা নির্বাচন করেছেন, আর যা যা করেছেন গায়ের লাকসই পোশাকের মতো একেবারে নিখুঁতভাবে মানিয়ে গেছে। এসব ব্যবস্থাপনার মধ্যে একখানা শিল্পী মনের দরদ খুঁজে পাই। এসব তিনি করেছেন বোবা মেয়েটির জন্যই তো। মেয়েটিকে তিনি ভারী ভালোবাসতেন। তার আরও মেয়ে আছে, কিন্তু আমার স্ত্রীর প্রতি পক্ষপাতটা কম্পাসের মতো হেলে থাকত। যখন আমার স্ত্রীর সাথে কথা বলতেন, মুখে কথা বলতেন না, আরেকজন বোবার মতো আভাসে ইঙ্গিতে কথা কইতেন। আসল বোবা আর নকল বোবার এই যে মাখামাখি, তা আমার চোখে অত্যন্ত সুন্দর এবং পবিত্র মনে হতো। এই জন্য আমার শ্বশুরকে আমি ভালোবাসি, কেননা তার একখানা দরদি মন ছিল। তিনি আপনজনদেরকে ভালোবাসতে জানতেন, কিন্তু মানুষ তাকে ভালো বলতো না। তাকে দিয়ে যাদের সর্বনাশ হয়েছে তারা তাকে অভিসম্পাদ দিত। আমাকেও লোক মন্দ বলতো, কারণ আমি তার বোবা মেয়ে বিয়ে করে অল্প স্বল্প সৌভাগ্যের মুখ দেখেছি। তার জন্য আমি কিছুই মনে করিনি। লোকে তো কত কথাই বলে, তাছাড়া আমি নির্বোধ মানুষ। ঝগড়াঝাটি পরনিন্দা এড়িয়ে চলাই স্বভাব। বাড়িতে খাই দাই এবং ঘুমাই, নিয়মিত অফিসে যাই, অফিস করে আসি। দিন কেটে যাচ্ছে এরকম দিনের মতো, আনন্দ নেই, নিরানন্দ তাই নেই। বন্ধুরা সকলে তাদের বউদের গল্প করে, তাদের নিয়ে বাজারে যায়, সিনেমা দেখে। অবসর মুহূর্তগুলো মৌচাকের মধুর মতো কথাবার্তার রসে ভরিয়ে রাখে। কোনো কোনো বন্ধুর বাড়িতে গিয়ে তাদের বউদের সঙ্গে গল্প করেছি, গান শুনেছি। মনের মধ্যে একটা কাটার তীক্ষ্ণ দংশন অনুভব করেছি। আমার বুকের ভেতর একটা দুঃখ পাশ ফিরে ঘুমিয়েছে। জীবনে কি সব পাওয়া যায়? সকলে কি সমান ভাগ্যবান? মনকে প্রবোধ দিতে চেষ্টা করতাম, কখনো প্রবোধ মানত, কখনো মানত না। বাতাসের মতো চঞ্চল মন। আমাদের অফিসে নৃপেন নামে এক এলডি ক্লার্ক আছে। সে আমার পাশের কামরায় বসে, ফাঁকিবাজ ছোকরা। প্রতিদিন আড্ডা ইয়ার্কি করে 10টা থেকে 5টা কাবার করে, কাজ পড়ে থাকে। চাকরি যাই যাই করেও কি কারণে জানি যায় না। কিছুদিন আগে সে ছোকরার বিয়ে হয়েছে। বিয়ের পর থেকে নৃপেন এক নতুন উৎপাত শুরু করেছে। নতুন বউ কি বলল, কিভাবে বলল, একটা কথা 100 বার করে বলতো। হেসে কথা বললে কিরকম দেখায়, রেগে বললে কিরকম দেখায়। স্বপ্ন তরঙ্গের খাঁজগুলো উঁচু গ্রাম থেকে নিচু গ্রামে ওঠানামা করে যখন, গলাতে যে সুন্দর ভাঁজ পড়ে, কি অপরূপ দেখায়। এসব কথা বয়ান করত, শুনে চাপা চাপা দীর্ঘ নিঃশ্বাস ফেলতাম। কেউ শুনতে পেত না, কিন্তু নৃপেন প্রসঙ্গ পাল্টায় না। বলুক না বলুক, নতুন বউয়ের নাম করে নৃপেন কিছু একটা বানিয়ে হলো বলবে। এটা তার একটা স্থায়ী মুদ্রাদোষে দাঁড়িয়ে গেছে। আমার ধারণা হলো আমি বোবা মেয়ে বিয়ে করেছি বলে এবং তার কর্তা বলেই আমাকে এসব কথা শুনিয়ে শুনিয়ে বলে। তখন থেকেই আমি নৃপেনকে ঘৃণা করতে আরম্ভ করলাম। মনে করতে লাগলাম নৃপেন একটা বাজারের খানকি বিয়ে করেছে। একমাত্র খানকিরাই অত বেশি হাসে, কথা বলে এবং বিশ্রী ভঙ্গি করে। প্রতিশোধ নেবার তীব্র ইচ্ছে মনের ভেতর ফনা ধরে জেগে উঠত। কিন্তু আমার ইচ্ছে অনিচ্ছের কতটুকু দাম? প্রেম কিংবা ঘৃণার পক্ষে বিপক্ষে কিছু করার ক্ষমতা আমার ছিল না। যে আয়ুব খান অঘটন ঘটন পটিয়সী ক্ষমতার প্রভাবে আমার শ্বশুরের মতো হেজিবেজি মুক্তারকেও গণ্যমান্য সম্ভ্রান্ত মানুষে রূপান্তরিত করেছে, সম্ভব হলে সেই আয়ুব খানকেও ডেকে বলতাম, হে প্রবল প্রতাপশালী আয়ুব খান, তোমার লোহার ডান্ডাটি নিয়ে দয়া করে একবার এসো। নৃপেনকে মারধর করতে যদি তোমার মতো ফিল্ড মার্শালের পৌরুষে বাঁধে, অন্তত চাকরিটা খেয়ে তাকে কলকাতায় পাঠিয়ে দাও। হায় রে,
এসব ছিল অক্ষমের কল্পনা মাত্র। বাস্তবে আমার শ্বশুর যেখানে বসিয়ে দিয়েছিলেন তার বাইরে এক চুল হেলবার সাধ্য আমার ছিল না। কয়েকদিন থেকে দেখছি নৃপেনের ভিন্ন অবস্থা। অপরিমিত যৌন সম্ভোগের ক্লান্তিতে সে একেবারে মিয়ে গেছে। যখন তখন নতুন বইয়ের নাম করে আর জ্বালাতন করে না। ফাইলপত্তরের সামনে বসে বড় বড় হাই তোলে আর সকাল বিকেলে রসের গল্প করে। নৃপেন একটা স্ক্রাউন্ড্রেল। আমার নিস্তরঙ্গ নিথর জীবনযাত্রার মধ্যে একটা জীবন্ত অতৃপ্তি ঢুকিয়ে দিয়েছে সে। এখন স্ত্রীকে আমি দু চোখে দেখতে পারি না। মাঝে মাঝে পাকা জুয়ারির মতো মনোভাব জাগে। ইচ্ছে হয় শ্বশুর সাহেবের কাছে গিয়ে বলি, আপনি যা দিয়েছেন ঘরবাড়ি চাকরি সব নিন, বিনিময়ে কেবল আমাকে আপনার বোবা মেয়ে রত্নটির দায় থেকে রক্ষা করুন। আমি সমগ্র জীবনের সমস্ত কিছুর বিনিময়ে এমন একজন মেয়ে মানুষকে কাছে পেতে চাই যে কালো হোক, কুৎসিত হোক, না থাকুক তার গুণপনা, সে শুধু কথা বলবে, অনবরত কথা বলবে। তার মুখ থেকে নানা রকমের শব্দমালা শরবতের বিভাগী বাতাসে শিউলি ফুলের মতো ঝরে পড়বে। কল্পনায় কত মেয়ে মানুষ সৃজন করি, তাদের সঙ্গে কত কাল্পনিক কথোপকথন চালাই। বুকের গভীর থেকে শব্দরাজি থরে বিথরে নীলকান্ত মুনির মতো জেগে ওঠে। গানের মতো সুরের ছোঁয়া লাগে। প্রাণের লাবণী ভরা কথা ঝর্ণা ধারার বেগে উছলে ওঠে। জীবনে নারীর সঙ্গে কথা বলার এমন তীব্র আকুতি কোনোদিন বোধ করিনি। নৃপেনের খোঁচা খেয়ে আমার ভেতরে আরও একটা আমির উদ্ভব হয়েছে। এই যে নিষ্ঠুর নির্মম ক্ষুধাবোধ এতদিন কোন গর্ভগুহায় লুকিয়েছিল জানতে পারিনি। আগেই তো বলেছি, ইচ্ছে শক্তি বলতে কোনো কিছুই নেই। তাই বলে আমি যে কিছু চাইনি একথা সত্যি নয়। নানা জায়গায় আমার যেতে ইচ্ছে করে, কিন্তু চরণ সামনে চলতে রাজি হয় না। অনেক কিছু করার স্বাদ জাগে, কিন্তু অবশ হাত উঠতে চায় না। নানা আনন্দ বেদনার ধ্বনি আমার জীবের ডগায় পুঁটি মাছের মতো নাচলেও একটুকুর জন্য ঝরে পড়তে পারে না। এমন নিষ্ক্রিয় পুরুষ মানুষ আমি। একটি সবাক সজাগ নারীর সঙ্গে কথা বলার কামনা বুকের তলায় রক্তবর্ণ বুদবুদের মতো জাগে আর ভাঙে। অফিস থেকে আসা যাওয়ার পথে রিক্সা, বাস, পথের মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে জটলা পাকানো তরুণীদের দিকে বাক্যের ক্ষুধা নিয়ে হা করে দাঁড়িয়ে থাকি। নারী কণ্ঠ নিঃসৃত কলকাকুলি শোনার জন্য সন্তপর্ণে কানজোড়া পেতে রাখি। দমকা বাতাসে চারা গাছ যেমন কাঁপে, তেমনি নারীর সুন্দর হাসির লহরী আমার বুকের স্তরে স্তরে কি আবেগই না সমীরিত হয়, সে কথা কেমন করে বোঝায়। প্রতিদিন অফিস শেষ করে বাসায় আসি। বোবা স্ত্রী আমাকে দোরগোড়ায় দেখলে অপরিসীম আগ্রহ নিয়ে ছুটে আসে। সে যেন সারাদিন আমার বাড়ি আসার ক্ষণটির অপেক্ষায় দোরগোড়ায় তৈরি হয়ে দাঁড়িয়ে থাকে। জুতা মোজা খুলতে সাহায্য করে, জামা কাপড় ছাড়তে হাত লাগায়, বাথরুমে ঢুকে হাতের কাছে সাবান তোয়ালে এগিয়ে দেয়। হাউমাউ করে চাকরানি মেয়েটিকে ইশারায় দুধ গরম করতে বলে। হাত মুখ ধুয়ে বেরিয়ে এলে নাস্তার প্লেট এবং ধুমায়িত চায়ের পেয়ালা নিয়ে সামনে দাঁড়িয়ে থাকে। এসব আদিক্ষেতা দেখে আমার বিরক্তি ধরে যায়। লাথি মারতে ইচ্ছে করে, পারিনি, অভ্যেস নেই বলে। চাটা শেষ করে অন্যদিকে মুখ ফেরাই। সে বুঝতে পারে আমার মন খারাপ। বোবাদের জ্ঞান শক্তি খুব তীক্ষ্ণ। কথা যে বলতে পারে না এ বিষয়ে পুরো সজাগ। তাই সেবা দিয়ে কথার অভাব ভরাট করতে চায়। পুরুষ মানুষের সেবায় কতদিন চলে? আমার দরকার অন্য কিছু। আমি মনের স্বাদ মিটিয়ে কথা বলতে চাই। তাজা, উষ্ণ, রূপরাঙা, রসরাঙা কথা আমার মনের বৃত্তে বৃত্তে বসন্তের পল্লবের মতো মুকুলিত হয় আর ঝরে যায়। সমস্ত হৃদয়, মনের আকুতি দুখানি কালো চোখের তারায় থরথর করে নাচে। বিশাল কালো চোখে চোখ পড়ে, কখনো বা মনটা আপনা থেকে ধক করে কেঁপে যায়। গভীর হয়ে বাইরের দিকে তাকিয়ে থাকি। ভেতরের তাপে চাপে ওপরের আবরণ খান খান হয়ে ভেঙে পড়তে চায়। দুর্বলতার টুটি চেপে খেপে উঠতে চেষ্টা করি, পারি না। এ ধরনের মান সম্মান বোধহীন মেয়ে মানুষের সঙ্গে রাগ কেমন করে করতে হয় তাও আমি জানি না। হাবা ঘোবা মোমের পুতুলের মতো এমন পুরুষ মানুষ আমি। আমাকে দিয়ে জীবনের
কোনো দিকের সীমানা অতিক্রম হলো না। জ্বলবো, পূর্ব, ব্যথা পাবো, অথচ কিছুই করতে পারবো না, কিছুই বলতে পারবো না, কোথাও যেতে পারবো না। আমার এদিকে বুকটা ভরে টিপ টিপ করে। কি জানি শ্বশুর সাহেব যদি টের পেয়ে যান তার মেয়েটিকে আমি অবহেলা করছি, চাকরিটি খেয়ে মেয়েটিকে ফিরিয়ে নিয়ে যদি বলেন এখন বোনটির হাত ধরে যেখানে ইচ্ছে চলে যাও, তখন কোথায়, কোন বৃক্ষের ছায়া দাঁড়াবো? আমি আয়ুব খান সাহেবকে কাজে খাটাতে পারিনি। তিনি শ্বশুর সাহেবের হাতে যে পরিমাণ ক্ষমতা গচ্ছিত রেখেছেন, আমি তো তিতপুটি, তাই দিয়ে অনেক রুই কাতলাও ঘায়েল করা যায়। আমার মনটা বড় সন্দেহপ্রবণ। দুর্বলেরা ভারী সন্দেহবাতিগ্রস্ত হয়। এরকম মানসিক অবস্থার মধ্যে বেশ কিছুদিন কাটিয়ে দিলাম। সেই সময় আমার অর্ধেক চুল পেকে গেছে, ওজন 8 পাউন্ড কমেছিল। এখন মনে হয় নরকবাস করছিলাম। আমার বোনটা ছোটবেলা থেকে আমাকে ভয়ানক ভয় করে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সে আরো দূরে সরে গেছে। আগে একটু একটু কাছে ঘেঁষত, এখন তাও না। নিজের মনে সবসময় একা থাকে। স্কুলে যায় আসে, মৃদু স্বরে পড়া মুখস্থ করে, ছোট্ট তক্তপোষখানিতে একা একা ঘুমোয়। ঘুমিয়ে ঘুমিয়ে একজন পুরুষ ছেলের কথা ভাবে কিনা আমি বলতে পারবো না। মা মরা মেয়েটির এই নিঃসঙ্গ জীবনযাত্রা দেখে কতবার আমার মনটা হু হু করে নিঃশব্দে কেঁদেছে। অনেকবার ভেবেছি তাকে একটু আদর করব, মাথায় হাত বুলিয়ে দেব, একটা সুন্দর জামা, 2 গজ চুলের ফিতা কিনে দেব, একদিন সিনেমায় নিয়ে যাব। কিন্তু অনভ্যেসবশত এসবের কিছুই করতে পারি না। তাই বোনটি যেমন আছে তেমনই রয়েছে। চোখের কোণায়, মুখাবয়বে ভয় পাওয়ার সে প্রাচীন গ্রামীণ চিহ্নটি এখনো অক্ষয় হয়ে জেগে আছে। মানস যন্ত্রণায় এই সময় আমি বড় অসহায় হয়ে পড়েছিলাম। ধারে কাছে কেউ নেই যে একটু গভীর কথা বলে বুকের ব্যথা লাঘব করি। ব্যথা মনে পাষাণের মতো চেপে থাকে। কি করি, কোথায় যাই, কার কাছে গিয়ে মনের এই অদ্ভুত বেদনার কথা প্রকাশ করি? মনের ভেতর যে ক্ষিপ্র শ্রোতাবেগ জাগছে, কোথায় আছে এমন পরম বান্ধব যার কাছে গিয়ে সব অকপটে প্রকাশ করি? এই পৃথিবীতে আমার তো আপনজন বলতে কেউ নেই। এই সময় ছোট্ট বোনটির সঙ্গে একটু একটু করে কথা কইতে থাকি। পয়লা তো সে আমার কাছেই ঘেঁষত না। একটা কিছু জিজ্ঞেস করলে জবাব দেওয়ার সময় 5 বার তোতলাত, 3 বার মুখের দিকে করুণভাবে তাকাত। মনে মনে আশা করতাম বোনটি একবার কথা বলুক, ভাইজান বলে ডাকুক। অসীম উৎকণ্ঠায় প্রতিদিন প্রতীক্ষা করি, কিন্তু বোনের কণ্ঠে সে আকাঙ্ক্ষিত ধ্বনিটি শুনি না। অনাদরে, অবহেলায় তার মধ্যে যে নির্বাকতা সৃষ্টি করেছি, কিছুতেই সে দেয়াল ভাঙল না। অগত্যা নিজেই উদ্যোগী হয়ে তার সঙ্গে এটা সেটা নানা কথা কইতে থাকি। এই কথাবার্তার প্রভাবে আমি অনুভব করলাম আমার মানসিক স্থিতিশীলতা ফিরে আসছে। এভাবে কিছুদিন যাবার পর আমরা অত্যন্ত সহজভাবে পরস্পরের সঙ্গে কথা কইতে থাকি। তারপর থেকে আমরা 2 ভাই বোন কথা বলতাম। গ্রামের বাড়ির কথা, বাবা মার কথা, অদ্ভুত কর্মা পূর্বপুরুষদের কথা, আমাদের পরিবারের ঘুমন্ত ইতিহাস ভাই বোনদের কথোপকথনের মধ্য দিয়ে চমকে চমকে জেগে উঠত। অবলীলায় কথা বলতে শুরু করার পর থেকে আমি উপলব্ধি করি যে আগের সে ভীত সন্ত্রস্ত ভাবটি কেটে গেছে। মানসিক অভাববোধ আমাকে আর খেপার মতো তাড়িয়ে নিয়ে বেড়ায় না। একদিন এক বন্ধুর বউয়ের গলায় গান শুনে চট করে ধারণা করে ফেললাম বোনটিকে গান শেখাবো। এটা আমার বোবা মেয়ে বিয়ে করার প্রতিক্রিয়া কিনা বলতে পারবো না। অনেক খোঁজ খবর করার পর ভালো এবং বুড়ো দেখে একজন গানের মাস্টার ঠিক করে দিলাম। এখন আমার মানসিকতার শেকড়ে শেকড়ে নতুন রসের রসায়নে লীলা খেলা চলছে। তার কার্যকরণ সূত্রের সমস্ত রহস্যটা আমার কাছেও সুস্পষ্ট নয়। তবু বলি বোনটি গান বাজনায় বেশ সুন্দর উন্নতি করছে। এটা যে কেমন করে সম্ভব হলো তা আমি নিজেও বলতে পারবো না। আমাদের পরিবারের কোনো কালে গান বাজনার চর্চা ছিল না। হয়তো এমন হবে আমার বাবার রক্তে যে বাসনা, যে কামনা পাথরের ভেতর কীটের মতো বন্দী হয়েছিল, তাই আমার বোনের কণ্ঠস্বরে রঙিন কুয়াশার মতো মুক্তি লাভ করেছে। আমি যে কত খুশি হয়েছিলাম। যাক, আসল কথায় আসি। এই সময় থেকেই স্ত্রীকে সম্পূর্ণ নতুন দৃষ্টিতে দেখতে আরম্ভ করলাম। একটা ছোট্ট ঘটনাই তার কারণ, তাই সেটা বিবৃত করি। একদিন সন্ধ্যাবেলা
আমি অফিস থেকে ফিরেছি। কি কারণে মনে পড়ছে না, সেদিন ফিরতে একটু দেরি করে ফিরেছিলাম। আমি তো বোবা স্ত্রীর স্বামী, তাই অফিস থেকে ফিরে অযথা কাউকে ডাকাডাকি করে বিড়ম্বনা বাড়াই না। সেদিনও চুপি চুপি গেট খুলে ঘরে ঢুকি। আমার বোন তার থাকার ঘরটিতে হারমোনিয়াম বাজিয়ে গানের প্র্যাকটিস করছে। গলার স্বর উঁচু পর্দা থেকে নিচু পর্দায় নামছে, নিচু থেকে উঁচুতে চড়ছে। স্বর তরঙ্গের এই লাস্যময় উত্তরণ অবতরণ ধারায় প্রাণের যে মাধুরী রক্ত সন্ধে ব্যক্ত হচ্ছে, তা ঘরের বাতাস পর্যন্ত মধুময় করে তুলেছে। আমার বোন নিজের মনে গান বাজনা করছে, আর আমার বোবা স্ত্রী বদ্ধ দরজার সামনে দাঁড়িয়ে তার গলা দিয়ে গোগো আওয়াজ নামছে। বাতির আলোতে একফালি কপাল দেখতে পাচ্ছি, দ্বিতীয়ার চাঁদের মতো সুন্দর। চোখ থেকে ফোঁটায় ফোঁটায় জল গড়িয়ে পড়ছে, সারা শরীর থরথর করে কাঁপছে। কোনো অসুখ বিসুখ নয় তো? হাতে পায়ে বিশ্রী রকম খিল ধরার অবস্থা। সচরাচর সে তো এমন করে না। কাউকে না কাউকে ডেকে রহস্য উদ্ঘাটন করার বিকল্প নেই। বেশ খানিকক্ষণ লাগলো বুঝতে। আমার বোন গান গাইছে, আর বোবা স্ত্রী সকলের অলক্ষ্যে প্রাণপণ চেষ্টায় বোনের সুরেলা কণ্ঠের সঙ্গে নিজের নির্বাক কণ্ঠটি মেলাবার চেষ্টা করছে। চমৎকার অনুসরণ প্রক্রিয়া, কিন্তু পারছে না। সে তো বোবা, তার বাকযন্ত্রটি কাজ করছে না। কিন্তু শরীরের অণু পরমাণু এই অক্ষমতা মেনে নিতে রাজি নয়। তাতে করে হিস্টেরিয়া রোগীর মতো খিল ধরেছে। সমস্ত শরীর থেকে যে প্রচণ্ড প্রয়াস স্ফুরিত হচ্ছে, তারই তোরে গলা দিয়ে গোল গোল নুড়ি পাথরের মতো খণ্ড খণ্ড শব্দাংশ ঝরে পড়ছে। সেটা ভাষা নয়। গাড়ি স্টার্ট দেওয়ার পূর্বে যে ধরনের আওয়াজ দেয়, তেমনই ধরনের একটা কিছুর সঙ্গে তুলনা করা যায়। সেদিন থেকে স্ত্রীর প্রতি আমার মনোভাবটা সম্পূর্ণ পাল্টে গেল। বুঝতে বাকি থাকলো না তার মনের ভেতর কথা বলার আকাঙ্ক্ষা কিরকম জলপ্রপাতের ধারার মতো ফুলে ফুলে উঠছে। তার কণ্ঠ সুন্দর ধ্বনির প্রসূতি হতে তীক্ষ্ণভাবে আগ্রহী। একজন মানুষ কথা বলতে পারে না, এটা কত দুঃখের। যেটা আমাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে, আমার স্ত্রী বাক শক্তিহীন দশাটাকে স্বাভাবিক বলে মেনে নেয়নি। তার শরীরের প্রতিটি কণা, প্রতিটি অণু পরমাণু এই বোবাত্বের বিরুদ্ধে বিদ্রোহ বিক্ষোভে ফেটে পড়তে চায়। আমি নিজের চোখে তা দেখলাম। তারও মনের গভীরে ফুলের স্তবকের মতো কথা স্তরে স্তরে সাজানো রয়েছে। তার মনের ভেতর সুখ দুঃখের আকারে যা ঘটছে এবং বাইরের পৃথিবীতে সুন্দর কুৎসিত যা বিরাজমান রয়েছে, প্রতি মুহূর্তেই পরিবর্তিত হচ্ছে। সবকিছুরই একটা নাম আছে। এই নামটিকেই সে প্রকাশ করতে চায়, কিন্তু পারে না। বাকযন্ত্রটি খারাপ এবং অকেজ বলে। এই কদিন আগে আমিও তো মনের খনিজ তিমিরে মধুর গুঞ্জরণশীল পাখনাযুক্ত ভাণ্ডার পরম দুঃখে আবিষ্কার করেছি। শুধু মেয়ে মানুষের সঙ্গে কথা বলার জন্যে কেমন উন্মুক্ত হয়ে উঠেছিলাম। আমার বউটির অবস্থা তার চাইতো ঢের করুণ। তার আকাঙ্ক্ষা অনেক বেশি গভীর, দাবি অনেক বেশি বাস্তব এবং জোরালো। স্ত্রীর প্রতি দরদ এবং মমতার সমস্ত অন্তর্মোহিত হয়ে উঠল। সে রাতে তাকে অত্যন্ত কোমলভাবে আদর করলাম। স্বামী হিসেবে জীবনে যেসব করিনি সব করলাম। হঠাৎ আদরের ঘটা দেখে সে ভ্যাবাচাকা খেয়ে গেল। স্ত্রী জীবনে কোনোদিন আদর মমতার মুখ দেখেনি। খুব ছোট্ট বয়সে মাকে হারিয়েছে। সৎমার সংসারে মানুষ। আমি তো একজন নিষ্ক্রিয় পুরুষ। হাতের কাছে যা পাওয়া যায় তার বাইরে কিছু আছে বা থাকতে পারে, একথা মনে একবারও উদয় হয়নি। আসলে আমার শ্বশুর সাহেব মুক্তারি বুদ্ধি দিয়ে যা সম্ভাবিত করেছিলেন তাই নিয়ে আমি সন্তুষ্ট ছিলাম। গুণী বাজিয়ের হাতে পড়লে বেহালার তারের তড়িৎ যেমন অপরূপ শিখায় জ্বলে ওঠে, তেমনি তার সমগ্র সত্তা আমার প্রতি স্পর্শে কেঁপে কেঁপে উঠছিল। চোখে ঘুম নামছিল। আধো ঘুমের মধ্যে অনুভব করলাম আমার বউটি কাঁদছে। আহা, কাঁদুক। মাঝরাতে উঠে বাথরুমে যাবার জন্য বাতি জ্বালালে দেখি সে একাকী জানালার পাশে
হাতের উপর মুখ রেখে বসে রয়েছে। খুব দূরে শিরীষ পাতার জালের ভেতর দিয়ে ধীরে ধীরে একখণ্ড কৃষ্ণপক্ষের ম্লান চাঁদ উঠে আসছে। তার মুখমণ্ডলে দেবীর মতো বিকশিত মহিমা। হাত ধরলে পায়ে পায়ে বিছানায় চলে এলো। সারা রাত একতাল কাঁদার মতো আমার শরীরের সঙ্গে লেগে রইল। 2-4 দিন পর শরীর খারাপের নাম করে একটানা 2 মাসের ছুটির দরখাস্ত দিলাম। আমাকে ছুটি নিতে দেখে অফিসের সমস্ত মানুষ বিস্ময়ে হতবাক হয়ে গেল। চোখের ওপর দিয়ে প্রতি বছর শীত বসন্ত গড়িয়ে গেছে, গ্রীষ্ম বর্ষা অতীত হয়েছে, শরৎ হেমন্তে দেখেছি। কখনো বা অফিসের নুলো পিয়নটিও যথারীতি ছুটি ভোগ করে অপরিমিত প্রাণোচ্ছ্বাস নিয়ে গ্রামের বাড়ি থেকে ফিরে এসেছে। আমার যে কি করে চলতো, কি করে যে আমি এই ছোট্ট অফিস কামরার মধ্যে নিজেকে আটকে রাখতাম, তা বলতে পারবো না। সে যাক, 2 মাসের ছুটি নিলাম। বাইরের দুনিয়ার সঙ্গে সম্পর্ক একরকম চুকিয়ে দিয়ে বাসায় এসে ডেরা পাতলাম। এই 2টি মাসই ছিল আমার জীবনের সবচেয়ে সুখের সময়। সকাল সন্ধে ঘরে থাকি, খুঁটিনাটি কাজে মন দিই। আমরা স্বামী স্ত্রী বিয়ে হওয়ার বহু বছর পর আবার নববিবাহিত দম্পতির মতো জীবন শুরু করলাম। প্রতিটি দিনকেই যেন আমরা দুজনে অস্তিত্বের ভেতর থেকেই সৃষ্টি করে নিচ্ছিলাম। প্রতিটি উষাররাঙা নিমন্ত্রণ লিপি মেলে ধরে দিনগুলো ঝকঝকে নতুন প্রাণবন্ত, অফুরন্ত স্বাদ রস গন্ধে সারা মন প্রাণ ভরিয়ে দিয়ে যায়। রাতগুলো বিধাতার আশীর্বাদের মতো সন্ধ্যের স্বর্ণতরণ দিয়ে কেমন কান্তিমান ভঙ্গিতে নেমে আসে। আমি আজকাল ফুর্তিবাজ হয়ে উঠেছি, স্মৃতিও বেশ সুন্দরী হয়ে উঠেছে। জীবনের জল তার সারা শরীরে ঝলকাতে লেগেছে। অঙ্গে লাবণ্যের স্রোত নতুন গাঙের মতো ঢলঢল করে। আজকাল সাজ পোশাকের দিকে তার নজর বহুগুণে বেড়ে গেছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। মাথা ভর্তি কালো চুল ছেড়ে দিলে পিঠ ঝেপে যায়, ইচ্ছে হলে গোল করে খোপা বাঁধে। ইদানিং 2-1টা ফুল গুছতেও শিখেছে। মৌসুমি ফুলের চারা লাগিয়েছে কটি। পরনের শাড়ি শক্ত করে কোমরে পেঁচিয়ে সকাল দুপুর জল ঢালে। তরু শিশুদের পুত্র কন্যার স্নেহে লালন করে। তখন তাকে ঠিক আশ্রম কন্যার মতো মনে হয়। সমস্ত শরীরে সরল সৌন্দর্য ফুলের গর্বে ফুটে থাকে। বনের গানের রেয়াজ করার সময়টিতে ইচ্ছে করে আমি ঘরে থাকি না। স্ত্রীর স্বরগ্রাম অনুকরণ করার প্রয়াসটা লুকিয়ে লুকিয়ে দেখি। হাত পায়ের খিল ধরা অবস্থাটিকে এখন আকার পাওয়া সুন্দর সুমিত একটা পিপাসার মতো লাগে। এমনই করেই বুঝি প্রাচীনকালের সাধনাকে অপ্সরারা মুনি ঋষির ধ্যান ভাঙত। তার এই নীরব একমুখী সাধনাকে মনে মনে প্রকৃতির আহ্লাদিনীর শক্তির সঙ্গে তুলনা করে কৌতুক বোধ করতাম। আমার বোনের গানের চেয়ে মধুর, পৃথিবীর সেরা নর্তকীর নাচের মুদ্রার চাইতে দৃষ্টিহারী, অনুপম, তুলনাবিহীন। বোধহয় সুন্দরের সাধনার বলেই দিনে দিনে সে সুন্দরী হয়ে উঠছে। আমার চোখে তার বোবাত্ম ঘুচে গেছে। প্রতিটি ভঙ্গি এখন আমার মনে শ্রেষ্ঠ কবিতার আমেজ জাগিয়ে তোলে। তার এই প্রচেষ্টা ফাল্গুনের ফুল ফোটাবার জন্য শীতের সাধনার মতো গোপন এবং কঠিন। যখন তখন তাকে আমি চুমু খাই। তার মুখমণ্ডলে একটা অসহায় ভাব জলছবির মতো আপনা আপনি ভেসে ওঠে। দেখলে মনের ভেতর কি যে দুঃখ স্রোত বয়ে যায়। মানুষ কেন বোবা হয়ে জন্মায়? বোবারও বা কথা বলার অত স্বাদ জাগে কেন? একদিন মাঝরাতে ঘুম ভাঙলে দেখি সে বিছানায় নেই। বাথরুমে খুঁজলাম, বারান্দায় খুঁজলাম, এ ঘর ও ঘর তালাশ করে বোনের গানের প্র্যাকটিস করার ঘরে দেখি হারমোনিয়ামটা বাচ্চা শিশুর মতো কোলে নিয়ে বসে খুব সন্তর্পণে এক একটা রিড টিপছে। একবার টিপে একবার ওদিক তাকায়। বড় ভয় পাচ্ছে কেউ যদি দেখে ফেলে। হারমোনিয়াম থেকে মিহি স্থূল আওয়াজ বের হওয়ার সঙ্গে সঙ্গেই তার মুখে রঙের বদল ঘটেছে। জানালার পাশ ধরে দাঁড়িয়ে অনেকক্ষণ এই দৃশ্য দেখলাম। শেষে ঘরে ঢুকি। তার চোখে মুখে একটা অপরাধীর ভাব। হাত ধরতেই সে সঙ্গে সঙ্গে ঘরে চলে এলো। এই আগুনের মতো প্রয়াসের বিফলতার কথা চিন্তা করে একটা দীর্ঘ নিঃশ্বাস বুকের ভেতর জমিয়ে ফেললাম।
আরও একদিন এমন হলো, আধারাতে উঠে দেখি সে বিছানায় নেই। বোনের ঘর, হেসেল, বাথরুম সবখানে তন্ন তন্ন করে দেখি আচমকা একটা সন্দেহের ছায়া মনের ভেতর দুলে ওঠে। তবে কি, কোথায় গেল সে? নিঃশব্দে দরজা খুলে পেছনের পুকুরের দিকে যাই। দেখি সে ঘাটলার উপর বসা, গলা দিয়ে বিনা প্রযত্নে গো গো আওয়াজ বেরিয়ে আসছে। তাহলে প্রক্রিয়াটি এই অল্প সময়ের মধ্যে সে আত্মস্থ করে ফেলেছে। আকাশে থালার মতো একখানা চাঁদ জেগে, কুয়োতে গাছের বাঁকা নারকেল গাছের চিরল পাতাগুলো কাঁপছে। রাতের শিশিরে সিক্ত পাতাগুলো চাঁদের আলোর স্পর্শে চিকচিক জ্বলছে। এক ঝাঁক নক্ষত্র ফুলের মতো ফুটে আছে। প্রস্ফুটিত নক্ষত্রের ভারে প্রণত হয়ে পড়েছে আকাশ। শহর নীরব। মাঝে মাঝে অতি মৃদু শব্দ শোনা যায়। মনে হয় গভীর ঘুমে চন্দ্রালোকিত নিশিরাতে পাশ ফিরে নিঃশ্বাস নিচ্ছে। এরই মধ্যে বাক্য প্রার্থিনী রমণীর গলায় গো গো আওয়াজ রাতের ছন্দিত হৃৎপিণ্ডের মতো একটানা শব্দ করে যাচ্ছে। গোটা শহর মৃত, ঘুমন্ত। আমি গিয়ে সামনে হাজির হলাম। সে নজরও দিল না। আমি যেন সারবন্দি নারকেল গাছের একটি। আপন মনে তার কাজ করে যায়। কি করে বুঝে গেছে তার এই কাজ আমি অপছন্দ করছি না। প্রায় ঘণ্টাখানেক ধরে এই স্বয়ংক্রিয় যন্ত্রটার পাশে গাছের মতো দাঁড়িয়ে থাকলাম। একসময় আওয়াজ আপনা থেকে বন্ধ হয়ে এলো। মনে হলো প্রবল বেগে চলার পর একটি পাম্পিং মেশিন থামল। ঘাটলার উপর চিত হয়ে শুয়ে অনেকক্ষণ কাতলা মাছের মতো শ্বাস টানল। আরো কিছুক্ষণ পর নিজে আমার হাত ধরে ঘরে নিয়ে এলো। আমার বড় ভালো লাগলো। এমনই করে বিস্ময় পরিস্ফুটিত দৃষ্টিতে প্রতিদিন স্ত্রীকে দেখছিলাম। প্রতিদিনই মনে হয় নতুন। যতই দেখি আশা মেটে না, ইচ্ছে হয় আরো দেখি, আরো। একদিন ছোট বোনটি স্কুল থেকে এসে বলল, জানো দাদা, এক ব্যাপার হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, কি রে? পয়লা সে মুখ টিপে হাসলো। তারপর বলল, স্কুল থেকে ফিরে দেখি ভাবি হারমোনিয়াম বাজিয়ে গান গাইছে। তারপর মুখে আঁচল দিয়ে হাসি চাপতে অদৃশ্য হয়ে গেল। বোনটিকে সেদিন বড় ফাজিল এবং নিষ্ঠুর মনে হলো। কয়েকদিন পরেই বাজারে বাস্ট হয়ে গেল আমার বোবা বউ হারমোনিয়াম বাজিয়ে গান গায়। দাসী চাকরদেরও একথা বলা বলি বলতে শুনলাম। লজ্জা শরমে মাটির সঙ্গে মিশে যাচ্ছিলাম। সে তো নিজে কথা বলে না, তাই লোকের কথায়ও তার কিছু আসে যায় না। কিন্তু আমি তো কথা বলা স্বাভাবিক জীব। লোকমুখের রটনা আমি অগ্রাহ্য করব কিভাবে? অথচ মুখ ফুটে কিছু বলবো তার উপায় নেই। স্ত্রীর এই প্রচেষ্টাটি ছিল আমাদের দুজনেরই গোপন কঠিন সাধনা। সেটি প্রচার হয়ে গেছে। তাকে উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দিলেও বোধহয় এরকম ব্যথা পেতাম না। দেশের পরিস্থিতির দ্রুত পরিবর্তন হচ্ছিল। যেখানে দেশের গভীর ব্যথা মার্শাল সাহেবের গোমরা মুখে সৈন্যরা, সেখানে কাটা বসানো বুটজুতোর লাথি মারে। প্রথম প্রথম গোটা দেশ আঘাতের বেদনায় ঘুমিয়ে উঠত। ক্ষত থেকে রক্ত বের হতো, আওয়াজে যন্ত্রণা ফুটে থাকত। প্রায় এক যুগ ধরে লাথি খেয়ে ব্যথা জর্জর অংশ ডাটো হয়ে উঠেছে। এখন প্রতিবাদ করার জন্যে মুখিয়ে উঠেছে। যন্ত্রণা, বেদনা এবং দুঃখের কারখানা থেকেই প্রতিরোধের শাসানো আওয়াজ ফেটে ফেটে পড়ছে। তার ধার যেমন তীক্ষ্ণ, ভারত এমন প্রচণ্ড। সারা দেশে স্লোগানের ঢল নেমেছে। পথে ঘাটে মানুষ, কেবল মানুষ। চন্দ্রকোটলের জোয়ারের জলের মতো বইছে মানুষ। বাংলাদেশের রাস্তাগুলো নদী হয়ে গেছে। তাদের চোখে আগুন, বুকে জ্বালা, কণ্ঠে আওয়াজ, হাতে লাঠি। রৌদ্রোজ্জ্বল দুপুরে স্লোগানের ধ্বনি বাংলাদেশের আকাশমণ্ডলে কোটি কোটি বর্ষা ফলার মতো ঝিকিমিকি খেলা করে। শেখ মুজিব জেলে। আগরতলা মামলার বিচার চলছে। এখানে ওখানে বোমা ফুটছে, মিটিং চলছে। ঝাঁকে ঝাঁকে মিছিল বেরিয়ে আসে, গুলি চলে। লাল তাজা খুনে শহরের রাজপথ রঞ্জিত হয়। সরকারি পত্রিকার অফিসগুলোতে হুতাশনের মতো প্রলয়ঙ্কারী অগ্নিশিখা দাউ দাউ করে জ্বলে ওঠে। প্রতিটি সকালেই খবরের কাগজের পাতা উল্টালেই টের পাওয়া যায় ভয়ঙ্কর কিছু একটা ঘটতে যাচ্ছে।
গতিকটি সুবিধের নয় বলে মনে হলো। আইয়ুব খানের সিংহাসন ঝড়ে পাওয়া নায়ের মতো টলছে। শক্ত মানুষ ফিল্ড মার্শালের জন্য চিন্তিত হলাম। মার্শাল যদি যান, আমার শ্বশুরও তো চিৎপটাং হবেন। যাদের করুণার বদৌলতে আমি পাড়াগাঁয়ের ধূলিসজ্জা থেকে এই বড় কর্তার আসনে উঠে এসেছি, তারা সকলে যাবেন, অথচ আমি একা থাকবো, সে কেমন করে হয়? শ্বশুরের জন্য চিন্তিত হলাম। কথাটি পুরোপুরি সত্য নয়। আসলে আমার মনে দুশ্চিন্তা শত শত হুল ফোটাচ্ছিল। যুগের হাওয়ায় প্রচণ্ড একটা অস্থিরতা, কোথাও শান্তি নেই। বাতাসে বাতাসে মোচড় খেয়ে ঘূর্ণি হাওয়া যেমন বেগ সঞ্চার করে, তেমনি মানুষের ক্ষোভ রুদ্ধ আক্রোশে ফুলে ফুলে একটা সৃষ্টিনাশা ঝড়ের আকার ধারণ করছিল। যেখানেই যাই দেখি তোলপাড়, লণ্ডভণ্ড অবস্থা। বিপদ ঘনিয়ে এলেই আমি কোনো বিষয়ে স্থিরভাবে চিন্তা করতে পারি না। বলির পাঠার মতো নির্বিকার দাঁড়িয়ে সর্বনাশের প্রতীক্ষা করি। বাইরের দিক থেকে আমার মানসিক অবস্থা অনুমান করার কোনো উপায় নেই। আমার চিন্তা চাঞ্চল্যহীন নির্বিকারত্বকেই লোকে ক্লাসিক স্থিরতা বলে মনে করে। এত বেশি শুনেছি যে কথাটা নিজেও প্রায় বিশ্বাস করে ফেলেছিলাম। চুপচাপ বসে থাকি। অফিসে আসা যাওয়ার পথে পারতপক্ষে ডাইনে বায়ে তাকাই না। রাতের অন্ধকারে বেবাক রাস্তায় কারা সব ভয়ঙ্কর পোস্টার সেটে রাখে। পোস্টারের বুকে সর্বনাশের লাল সংকেত জ্বলজ্বল করে। তাই ভাবুকের মতো আকাশের দিকে তাকাই। সেখানেও মাঝে মাঝে দেখতে পাই মেঘে মেঘে ঘষা লেগে বিজলির বাঁকা ছুরি ঝলসে উঠে, বজ্র ফেটে পড়ে। প্রকৃতির রাজ্যের নিটোল শান্তি ভাঙার অপরাধে আকাশের দেবতাকে অভিযুক্ত করি। পত্রিকা পড়া ছেড়ে দিয়েছি। পত্রিকাওয়ালাদের আমি বিশ্বাস করি না। কি করে করব? আমার শ্বশুর সাহেব যে পত্রিকাটিকে তার প্রভাব খাটিয়ে ব্যাংক থেকে লোন পাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন, দেখলাম সে বেটাই আমার শ্বশুরের দলের বিরুদ্ধে তেজালো লেখা লিখছে। বাজারের কসবিকে বিশ্বাস করা যায়, কিন্তু পত্রিকাওয়ালাদেরকে নয়। আগে অল্প স্বল্প এটা সেটা পড়াশোনা করতাম, এখন সব ছেড়ে দিয়েছি। উস্কো খুস্কো লাগলে নবযুগ ডাইরেক্টরিতে পঞ্জিকার পাতা উল্টাই, রাশি বর্ষফল দেখি, মোহ প্রমোহ ইত্যাদি যৌন রোগের বিজ্ঞাপনে চোখ বুলাই। তাছাড়া আর কি করার ছিল আমার? দেখতে পাচ্ছিলাম চারদিকে সব দুমড়ে মুচড়ে একাকার হয়ে যাচ্ছে। আমার মনের গহনে তখনও একটা নিশ্চিন্তি বোধ নোঙরের মতো অটুট ছিল। আমি জানতাম আমার একটা বউ আছে, ছায়াময় উদ্যান কুঞ্জের মতো সে বউয়ের একখানা স্নেহপ্রবণ মন আছে। এই বিশ্ব সংসারে একমাত্র আমি সেই মনের খবর জানি। সে তো বোবা, মানুষের জয় পরাজয় উত্থান পতনে তার কিছু যায় আসে না। সুতরাং মানুষও সে মনের কোনো খবর জানত না। সময়ে অসময়ে জাগতিক অশান্তি অস্থিরতা আমাকে ভয় করলে মরুভূমির পথিক যেমন পান্থপাদপের ছায়া এসে দাঁড়ায়, তেমনই ছায়া গিয়ে দাঁড়াবো ভেবেছিলাম। আমার সুখ দুঃখ সবকিছুর ওপর তার মনের অনাবিল শান্তি প্রসন্ন মাধুর্যে ভরিয়ে দেবে। কল্পনা করে সুখ আমিও কল্পনা করেছিলাম। মিছিল আমি দু চোখে দেখতে পারি না। স্লোগানের আওয়াজ শুনলেই আমার কানে খিল ধরে, বোধ শক্তি হারিয়ে ফেলি। মনে করতাম মিছিলকারীরা হাজার হাজার ধারালো বর্ষা দিয়ে আমার সারা শরীরে খোঁচাচ্ছে। তাই মিছিলের আনাগোনা দেখলেই দরজা জানালা বন্ধ করা আমার একটা প্রিয় অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছিল। এভাবে মনে করতে চেষ্টা করতাম ওরা ঠিক আমার সামনে নেই, অনেক দূরে রয়েছে। এ ধরনের চিন্তা করে অনেকটা স্বস্তি বোধ করতাম। তারপরেও মিছিলের আওয়াজ শোনা গেলে কানে হাত চাপা দিয়ে রাখতাম। এভাবে কালের ঝড়কে ঠেকাবার আশ্চর্য কৌশল আমি আয়ত্ত করেছিলাম। পরে জেনেছি এ ব্যাপারে স্বয়ং মরহুম আইয়ুব খানের সঙ্গে আমার মিল রয়েছে। এই সময় বউটির একটি সংশোধনের অযোগ্য ত্রুটি আমার চোখে বড় স্পষ্টভাবে ধরা পড়ে। মিছিলের ঘ্রাণ পেলেই সে দরজা জানালা হাট করে খুলে রাখে। কি করে খবর পায় জানি না, শুনেছি বোবারা কানে খাটো। তবু কি করে এমন ব্যাপার ঘটে আমি বলতে পারবো না। মিছিল আসতে দেখলেই উন্মুখ হয়ে কান পেতে শোনার চেষ্টা করে ওরা কি বলছে। সূর্যমুখী যেমন
সূর্যের সামনে প্রতিটি পাপড়ি মেলে ধরে আলো হতে প্রাপ্ত তাপ থেকে প্রাণকণা শুষে নিয়ে ফুটে ওঠে, সেও তেমনি আবেগে মিছিলের সামনে একজোড়া উৎকর্ণ শ্রবণ বিছিয়ে রাখে। দ্রুত পায়ে মিছিল আসে, দ্রুত পায়ে চলে যায়, কিন্তু তারপরেই অঙ্গ প্রত্যঙ্গে অবিরাম ঢেউ খেলতে থাকে। মিছিলের ধ্বনি তার অন্তর্লোকে চুম্বকের মতো ক্রিয়া করে। আপনা থেকেই চোখজোড়া ঝিকিয়ে ওঠে, দুহাতে শক্ত করে জানালার শিকগুলো আঁকড়ে ধরে সমস্ত চেতনা জনারণ্যে এবং শব্দারণ্যে কামানের গোলার মতো ছুঁড়ে মারে, আর গলা দিয়ে আপনা থেকেই গোগো শব্দ নির্গত হতে থাকে। কোনো রকম প্রযত্ন প্রয়াসের প্রয়োজন হয় না। অনির্দিষ্টকাল ধরে একটা ভৌতিক প্রক্রিয়া সমস্ত শরীরে চলতে থাকে। শরীরময় প্লেনের প্রোপেলারের মতো কি একটা যেন ভনভন বেগে ঘুরতে থাকে। তার অভিব্যক্তিটাই শুধু বাইরে প্রকাশ পায়। কতবার তাকে ইশারা ইঙ্গিতে অমন না করতে বলেছি। বোবাকে বোঝাবো তেমন সাধ্য আমার কোথায়। তার আবার কথা বলার স্বাদ জেগেছে। এখন কাউকে সে কেয়ার করে না। মিছিল এলেই কায়দা করে জানালার সামনে দাঁড়ায়। তার স্বয়ংক্রিয় ব্যাপারটা আপনা থেকেই শুরু হয়। এজন্য বৈষ্ণবদের গোসাই দেখে দশা পাওয়ার অবস্থা। লোকজন এটাকেও বোবাত্মের আরেকটি উপসর্গ হিসেবে ধরে নিয়েছে। এমনকি ছোট বোনটিরও তাই ধারণা। আসলে মানুষ কত অল্প জেনে, কত অল্প বুঝে রায় দেয়। কিন্তু আমি তো জানি এই একটানা ক্রুদ্ধ অশান্ত গোগো আওয়াজের উৎস কোথায়। অন্তর দিয়ে জানলে অনেক জটিল বিষয় সরল হয়ে যায়। একবার জোর করে সরিয়ে এনে দরজা জানালা বন্ধ করে দিয়েছিলাম। সে আমার পা কামড়ে দিয়েছিল। কাচের জিনিসপত্র আছড়ে আছড়ে ভেঙেছিল। মাছ কাটার বটি দিয়ে আমাকে তাড়া করেছিল। ভয়ঙ্কর ভয় পেয়েছিলাম। আমি আবার খুব ভীত কিনা। তারপরে তাকে আর কোনোদিন ঘাঁটাবার সাহস পাইনি। দেশে অবস্থা পাল্টাচ্ছিল, আমিও পাল্টাচ্ছিলাম। স্নায়ুর প্রসারণ ঘটিয়ে অবস্থার সঙ্গে মানিয়ে নিতে বাধ্য হলাম। জীবনটা তো আর কোথাও ছুঁড়ে ফেলে দিতে পারি না। অনিবার্যের সঙ্গে বিবাদ করব তেমন হিম্মত আমার কোথায়। আমি তো আর ফিল্ড মার্শাল আইয়ুব খান না। আমি নিজের ভেতরেই ভেঙে খান খান হয়ে যাচ্ছিলাম। চারদিক থেকে সমস্ত কিছু আমার উপর ক্রমাগত চাপ সৃষ্টি করছিল। কি করে মেরুদণ্ড সোজা রাখি? আমি ভারী দুর্বল এবং ভয় কাতুরে মানুষ। গোটা যুগটাই পাগল হয়ে রেসের ঘোড়ার মতো লাফিয়ে চলছে। পরিচিত মানুষজন কাউকে একটা বিশ্বাস করতে পারতাম না। সকলেই যেন বুকের ভেতরে একটা মতলব লুকিয়ে রেখেছে, যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত। নিতান্ত ভয়ে ভয়ে পথে ঘাটে চলাফেরা করি। জটলা দেখলেই প্রাণটা দুরু দুরু করে। মনে হয় সমস্বরে এখনই চিৎকার করে বলবে, ওই যে দেখো আবু নসর মুক্তারের জামাই যায়। কোন আবু নসর মুক্তার চেনো না? যে মুক্তারটি আইয়ুব খানের মস্ত একখানা চেলা, যে অযোগ্য অপদার্থ জামাইকে বউ আমি গুছিয়ে অফিসারের আসনে বসিয়েছে, নিরীহ ব্রাহ্মণকে ভিটেমাটি থেকে উৎখাত করে কলকাতা পাঠিয়ে দিয়েছে। চলতে ফিরতে আমার মনে হতো এই সমস্ত ক্ষিপ্ত মানুষ যে কোনো মুহূর্তে আমার শ্বশুরের তাবৎ দুষ্কর্মের ফর্দ প্রকাশ করে আমাকে ফাঁসাবে। এটা আমার মনের একটা দিবা স্বপ্ন মাত্র। আসলে আমার মতো সামান্য মানুষ এতগুলো মানুষের ক্ষোভ দোষের পাত্র কিছুতেই হতে পারে না। আজকাল সামান্যতেই বড় নার্ভাস হয়ে পড়ি। গ্রীষ্মের খরতাপে যেমন শীতের জমাট তুষার গলে যায়, তেমনি আইয়ুব খান সাহেবের মিলিটারি শাসনে মনে যে মেদ সৃষ্টি হয়েছিল, পাগলা যুগ তার উপর আগুন বর্ষণ করেছিল। সেই মন গলে পুড়ে একাকার হয়ে যাচ্ছিল। আঁকড়ে ধরার মতো কোনো শক্ত খুঁটি নেই। আমার নিভৃত ঘরের বউটিকেও মিছিলকারীদের চর বলে মনে করতে লাগলাম। স্পষ্ট দেখতে পাচ্ছিলাম তার মনের কতিপয় দাহ্য উপাদানে যুগের আগুন ধাউ ধাউ করে জ্বলছে। আমাকেও কেয়ার করছে না। হঠাৎ করে শহরে একটা তুলকালাম কাণ্ড হয়ে গেল। কোথায় পুলিশ নাকি আসাদ নামের কোনো একজন ছাত্রকে গুলি করে মেরেছে। তার পরদিন থেকে গোটা শহর অলক্ষণে ব্যাপারে একের পর এক ঘটে যেতে থাকে। যেদিকেই যাই, যেদিকেই তাকাই, দেখি মানুষের মিছিল। পুলিশ আসে, ক্ষিপ্ত মানুষের উপর লাঠিচার্জ করে, কাঁদুনে গ্যাস ছুঁড়ে মারে। ঘর থেকে বেরিয়ে আসা মানুষ
আর ঘরে ফিরে যায় না। শেষ পর্যন্ত ঘরের মানুষদের জোর করে ঘরে ঢুকিয়ে দেওয়ার জন্য রাস্তায় গোমরা মুখ বাঘ মার্কা মিলিটারি আসে। রাস্তার ধারে ধারে উদ্যত সঙ্গীন হাতে জীবন্ত ল্যাম্পপোস্টের মতো দাঁড়িয়ে থাকে। সূর্যালোকে সঙ্গিনের ফলা চকচক করে। ক্ষিপ্ত মানুষ আচমকা বাধা পেয়ে থমকে দাঁড়ায়। মিলিটারিরা রাস্তার ঘাটে টহল দেয়। বুট জুতোর একটানা আওয়াজ পিচের রাস্তার বুকে গেঁথে থাকে। ঘর ছেড়ে বেরিয়ে আসা মানুষ আর ঘরে ফিরে না। তারা সেনাবাহিনীর বেষ্টনী ভেদ করে রাজপথ দখল করে। সৈন্যরা রাইফেলের বেল্টে টান দেয়। ঝাঁকে ঝাঁকে গুলি বেরিয়ে আসে। মানুষের বুকে গুলি লাগে। রাজপথে লাল টাটকা খুনের প্লাবন ছোটে। রাজপথে আবার মেঘনা পদ্মার স্রোতের মতো মিছিল নামে। গর্জনে আকাশ বাতাস কাঁপে। মিলিটারি উঠে যেতে বাধ্য হয়। এই ছিল সত্যিকারের অবস্থা। মানুষের বোকামি দেখলে আমার মতো স্বল্প বুদ্ধির মানুষেরও হাসি পায়। মানুষ যে কেন মিছিল করে, কত মিছিল তো দেখলাম। জন্ম থেকেই দেখছি মানুষ হইচই করে মিছিল করছে। এতে কি লাভ? সবকিছু উলটপালট লণ্ডভণ্ড করা ছাড়া মিছিল আর কি করতে পারে? সদরে আয়ুব খান কেন যে গুলি করে মিছিল থামিয়ে দিচ্ছেন না, সেজন্য তার উপর আমার মনে মনে ভারী রাগ। আসাদের মৃত্যুর 10-12 দিন পরেই শুরু হলো ঘেরাও, পোড়াও, জ্বালাও অভিযান। মিছিলকারীরা আর নিরামিষ চিৎকার করে সন্তুষ্ট থাকতে পারছিল না। তারা ভয়ানক সহিংস একটা কিছু করার জন্য পাগল হয়ে উঠেছে। যা হোক, সেদিন দেখলাম মানুষে মানুষ খচিত মোটা দুটো অজগরের মতো প্রায় স্রোতের বেগে আমাদের বাড়ির দিকে এগিয়ে আসছে। কি তীব্র গতিবেগ! সামনের সমস্ত বাধা বন্ধন চূর্ণ করে ফেলার জন্যে রেলগাড়ির মতো বেগে ছুটে আসছে। দরজা জানালা বন্ধ করে নিশ্চিন্ত হই কেমন করে। এই ধারাল ভারাল আওয়াজ মাতৃজঠরে প্রবেশ করে গর্ভস্থ সন্তানকেও সচকিত করে তোলে। সেদিন তাকিয়ে দেখলাম মিছিলেরও দেখবার মতো একটা নয়ন ভোলানো সৌন্দর্য আছে তাতে গতির দোলা, ছন্দের দোতনা। প্রতিটি মানুষ সমগ্র মিছিলের কাঠামোর সঙ্গে সন্নিবিষ্ট হলেও তারা সকলে আলাদা আলাদা মানুষ। ক্ষুদ্র ক্ষুদ্র সচেতন সবাক চলিষ্ণু ঝর্ণা একটি আরেকটির সঙ্গে মিশিয়ে রচনা করছে এই গতিমান স্রোতধারা। লক্ষ প্রাণ ঐক্যের মন্ত্রে একসঙ্গে বাধা পড়েছে। এমনই লক্ষ লক্ষ ঝর্ণা প্রবল প্রাণ তরঙ্গে নেচে নেচে একসঙ্গে উঠছে। মনে হলো মিছিল ভয়ঙ্কর, আবার মিছিল সুন্দর। মিছিলে ধ্বনিত হয় ভাঙনের ধ্বংসনাদ। মিছিলে জাগে নবসৃষ্টির মহিয়ান সঙ্গীত। ভীষণে কোমলে কেমন আপোষ করেছে। দৃষ্টির কুয়াশা ক্রমশ কেটে যাচ্ছিল। সমস্ত বিষয় যথার্থ পরিপ্রেক্ষিতে দেখতে পাচ্ছিলাম। চোখের ওপর থেকে আরেকটা আলগা পর্দা যেন খসে পড়ল। সেদিনের মিছিল দেখে ঠিক মনে হলো, মিছিল এলে ভীরুতা কাপুরুষতা ঠিকই ভুলে থাকা যায়। একেবারে হতোদ্যম ক্ষণজীবী মানুষকেও এই মিছিল সামান্য সময়ের জন্য হলেও মহাজীবনের আস্বাদ পান করাতে পারে। আমাদের বাড়ির দিকে বাঁধ ভাঙা স্রোতের মতো মিছিল এগিয়ে আসছিল। রাস্তায় সমুদ্র গর্জনের মতো গম্ভীর আওয়াজ উঠছে। আওয়াজে আওয়াজে তরল লাভা স্রোতের মতো ক্ষোভ যন্ত্রণা চারদিকে ছড়িয়ে পড়েছে। মন্ত্রিত আওয়াজ নগরীর অলিতে গলিতে, অফিসে আদালতে, দোকানপাটে, মানুষের মনের রুদ্ধদ্বারে, বেলাভূমিতে সমুদ্র তরঙ্গের মতো আছড়ে পড়ছে। চারপাশে একটা নতুন উদ্দীপনা। এই সপ্রাণ মিছিল নগরবাসী মানুষের প্রাণ পাতাল পর্যন্ত আলোড়িত করে তুলেছে। দেখলাম চারপাশের মানুষ মিছিলকারীদের অনুকরণ করছে। চারদিক একটা পরিবর্তন নিয়ে এসেছে মিছিল। তা আমার স্ত্রীর মধ্যেও একটা নতুন আঙ্গিকে দেখা দিয়েছে। আজ যেন তার খুশির শেষ নেই। লজ্জা, সংকোচ, দ্বিধার অর্গল বুঝি একেবারে মনের ভেতর থেকে টুটিয়ে দিয়েছে। আমাদের বাড়ির দিকে মিছিল আসছে, আর সে তালে তালে জিন পাওয়া মানুষের মতো লাফিয়ে লাফিয়ে উঠছে। মাথার খোপা খুলে গেছে, দীর্ঘ কালো চুল এলোমেলো হয়ে মুখ চিবুকে ছড়িয়ে পড়ছে। গোটা শরীরে একটা অপ্রতিরোধ্য তরঙ্গ বেগ। হ্যাচকা টানে সে যেন ভেঙে দুটুকরো হয়ে যাচ্ছে।
পূর্ণিমা চাঁদের মায়াবী আকর্ষণে সাগরের নীল নোনা জল যেমন অপরূপ তরঙ্গভঙ্গে আকাশ অভিমুখে ধাবিত হয়, তেমনি মিছিলের দুর্বার আকর্ষণ তার সমস্ত সুকুমার প্রবৃত্তিকে একটা আলোড়ন জাগিয়ে তুলেছে। আমার মনে হলো তার ভেতরে পুরনো কি একটা ধসে যাচ্ছে এবং নতুন কি একটা মস্তক উত্তোলন করছে। মনে মনে শঙ্কিত হলাম, কেননা এরই মধ্যে তার গর্ভের লক্ষণ প্রকাশ পেয়েছিল। শঙ্কায় হোক মমতায় হোক, স্ত্রীর অঙ্গপ্রত্যঙ্গের এই উন্মুক্ত আকর্ষণ থেকে দৃষ্টি ফেরাতে পারছিলাম না। কেমন সম্মোহিতের মতো হয়ে পড়েছিলাম। হঠাৎ করে উপলব্ধি আমাকে জানিয়ে দিল, অঙ্গপ্রত্যঙ্গ এই বেপরোয়া সঞ্চালনের একটা ছন্দ রয়েছে। তার সুন্দর পুতুলের মতো শরীরখানা ঢাকের কাঠির মতো ওঠানামা করছে। মাথার চুল ফেঁসো হয়ে বাতাসে উঠছে, মাঝে মাঝে জানালার শিক ধরে হেঁচকা টান লাগাচ্ছে। এই বুঝি হুড়মুড় করে ভেঙে পড়ল সব। একটু অবাক হলাম, গলা দিয়ে আগে যে নুড়ি পাথরের মতো গোল গোল শব্দাংশ নির্গত হতো, সেগুলো একেবারে অন্যরকম শোনালো। স্পষ্টত লক্ষ্য করলাম গোগো আওয়াজের ধাঁচটা খুব দ্রুত পাল্টে যাচ্ছে। গোল গোল ধ্বনিগুলো একে বেঁকে তেরছাড় তির্যক আকার নিচ্ছে। উচ্চারণ প্রক্রিয়ার মধ্যে মাত্রার পর মাত্রা সংযোজিত হচ্ছে। শিশুর অর্থবোধক অস্পষ্ট বাক প্রয়াসের মতো কি একটা শব্দ হয়ে বেরিয়ে আসার জন্য প্রবল সংগ্রাম করছে। আওয়াজটা গোগো স্থলে বার মতো শোনাচ্ছে পরিষ্কার। প্রাণপণ শক্তিতে চেষ্টা করছে, কিন্তু বাক যন্ত্রটি কাজ করছে না। আমি না ভেবে পারিনি গোগো শব্দের এই যে গুণগত পরিবর্তন, এর কারণ কি। হঠাৎ উদ্ভাবনের পুলকে চমকে উঠি। সেও মিছিলের মুখে উচ্চারিত বাংলাদেশ শব্দটি ভেতর থেকে উগরে দিতে চাইছে। অক্ষম অবাধ্য কণ্ঠনালী দিয়ে উচ্চারণ করতে পারছে না। সমস্ত শক্তি জড়ো করে বাকযন্ত্রের উপর হুকুম জারি করছে, উচ্চারণ কর, উচ্চারণ কর। বহুদিন পর একটানা গোগো শব্দের একটা বুদ্ধিগ্রাহ্য অর্থ পেয়ে গেলাম। বস্তুপুঞ্জকে আমরা যে সকল নামে ডাকি, আনন্দের, বেদনার, ক্ষোভের, আশ্চর্যের যে সকল অনুভূতি বাক্যে প্রকাশ করি, ডায়নামোর মতো একটানা গোগো শব্দের মধ্য দিয়ে সেসব প্রকাশ করে এসেছে। প্রকাশ, হায়রে প্রকাশের ব্যথা। মিছিলটা একেবারে আমাদের বাড়ির সামনে এসে পড়েছে। গোটা বাংলাদেশের শিরা উপশিরায় এক প্রসব বেদনা ছড়িয়ে পড়েছে। মানুষের বুক ফাটা চিৎকারে ধ্বনিত হচ্ছে নবজন্মের আকুতি। আমার বুকেও তরঙ্গ ভাঙছে, কেঁপে কেঁপে উঠছি আমি। চারপাশে সবকিছু প্রবল প্রাণাবেগে থরথর করে কাঁপছে। বাংলাদেশের আকাশ কাঁপছে, বাতাস কাঁপছে, নদী, সমুদ্র, পর্বত কাঁপছে, নরনারীর হৃদয় কাঁপছে। একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। আচানক বোবা বউ জানলা সমান লাফিয়ে বাংলা অত্যন্ত পরিষ্কারভাবে উচ্চারণ করল। তার মুখ দিয়ে গলগল করে রক্ত বেরিয়ে আসে, তারপর মেঝেতে সংজ্ঞা হারিয়ে পড়ে থাকে। ভেতরে কি একটা বোধহয় ছিঁড়ে গেছে। আমি মেঝের ছোপ ছোপ টাটকা রক্তের দিকে তাকাই, অচেতন বউটির দিকে তাকাই। মন ফুরে একটা প্রশ্ন জাগে, কোন রক্ত বেশি লাল, শহীদ আসাদের না আমার বোবা বউয়ের? উপন্যাসটি এখানেই শেষ। আমাদের আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। আর আপনারা যদি উপন্যাসের পাশাপাশি ছোট গল্পে আগ্রহী হন তাহলে আমাদের মূল চ্যানেল কুপির আলো সাবস্ক্রাইব করতে পারেন। কুপির আলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো। দুটি চ্যানেলই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। ধন্যবাদ।